আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল কাস্টম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানী। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ, অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সহ বাকি অংশটুকু। কারো কোনো প্রশ্ন আছে কিনা ক্লাসের শুরুতে? আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এবং আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? পরে একটু মিউট করে তো, কি বলতে চাচ্ছি দেখো তো। জি, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। একটু কথা আছে, হাত তুলে রাখুন। বেশ কয়েকজন বলছেন একটু কথা আছে, হাত তুলে রাখুন। আমি হয়তো 2 থেকে 5 মিনিট আপনাদের সাথে একটু কথা বলবো। একজন পানিতে নেমে বসে আছেন কেন কথা বলার জন্য? সাজ্জাদুর রহমান, মুফতি সাজ্জাদুর রহমান, আপনি একটু কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। কোথা থেকে যুক্ত হয়েছেন? জি স্যার, আমি নাটোর থেকে। জি বলুন। আহ, বলছিলাম স্যার, অ্যাপের মানে সিস্টেমটা আমরা বুঝে উঠতে পারছি না। অনেক স্টুডেন্ট, বিশেষ করে আমি বুঝে উঠতে পারিনি। আমি সেদিন পরীক্ষাও অ্যাটেন্ড করতে পারিনি। পাশাপাশি আহ, কিছু সার্ভিসের অনেক মানে আমাদের ত্রুটি দেখা যাচ্ছে, যে আমরা এই যে যেমন এতক্ষণ জুম অ্যাপে ঢুকতে পারছিলাম না, 9টার পরে এসে আমরা ঢুকতে পারছি। তো এরকম যদি কোনো ত্রুটি দেখা দেয়, তাহলে আমার মনে হয় যে সেটা নোটিশ করলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা ঠিক যদি আছে, আপনাদের এটার জন্য আন্তরিকভাবে আমি নিজেই দুঃখিত। আমার আগের ক্লাস শেষ করতে করতে এনটিআরসি এর রিটেন বাংলা প্রভাষক রিটেনের ক্লাস শেষ করার কথা ছিল আমার 8:50-এর মধ্যে। শেষ করতে করতে জি স্যার। আমারই 9টা 2 বেজে গেছে। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি একবারে এক্সট্রিমলি সরি, তাদেরকে কথা বলতে বলতে ওই শেষ প্রশ্ন শেষ করতে পারিনি। তখন ওখানেই রেখে দিয়েছি যখন দেখলাম না আপনাদের টাইম নষ্ট হচ্ছে। এটা আজকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, 1 মিনিট লেট হয়েছে। আগের ক্লাস শেষ করতে করতে আগের জুম কেটে আপনাদেরকে জুম ঢোকাতে ঢোকাতেই দেখলাম 2 মিনিটের মধ্যে মনে হয় আপনারা এই যে 200+ স্টুডেন্ট হয়েছেন। এটার জন্য আমি জি আন্তরিকভাবে দুঃখিত এবং অ্যাপসের বিষয়টি আমি দেখি বিদ্যাবাড়ি কর্তৃপক্ষ কেউ একজন আপনাদের সাথে এসে কথা বলবে। আচ্ছা জি ঠিক স্যার। আছে তাহলে। আরেকটা বিষয় স্যার, আমাদের যে মানে শীট গুলো, এগুলো আমরা একবারে র ফাইল, যেটা মানে লাইভ শীট, আমরা কিভাবে পেতে পারি? কবিতা একটা বলতো। আচ্ছা এই বিষয়টা আপনাদেরকে সার্ভিস থেকে সবগুলো জানিয়ে দেবে। সার্ভিসের নাম্বার কি সবার কাছে আছে? জি স্যার। আচ্ছা, একজন লিখছেন আজকে বাংলাদেশ বিষয়াবলী ক্লাস ছিল, এইটার বিষয়ে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জানি না সবার জন্য কি এরকম ছিল। মনে হয় কোথাও কোনো একটা মিস্টেক আছে। আমার শিডিউলে এটা 1 সপ্তাহ আগে থেকে দেয়া ছিল, তাহলে আপনাদেরকে যে এসএমএসটা পাঠানো হয়েছে এখানে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে বাংলা হওয়ার কথা হয়তো, আমি জানি না। তাহলে যেহেতু বাংলা ক্লাসে চলে এসেছেন স্যার, আজকে বাংলা ক্লাস, এই তো অনেকে লিখছেন বাংলা ক্লাস, তাহলে হতেও পারে, অসম্ভব কোনো কিছু না। সো আজকে বাংলা ক্লাস 2 নম্বর করেন। যেহেতু ক্লাসে ঢুকেই গেছেন, রুটিনে বাংলা ছিল। আচ্ছা, রুটিনে বাংলা দেওয়া ছিল। এখানে বেচ কি 2টা কিনা না? একটা। ও আচ্ছা, আপনারা অনেকে আগের ব্যাচের ছিলেন, বিভিন্ন ব্যাচে ছিলেন বিদায় এখানে অ্যাড করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আপনাদের ঘটনাটা আমি প্রথমে বলে নিচ্ছি যে আপনারা এখানে অনেকে আছেন যে 46-এর আগে 47-এ ভর্তি হয়েছিলেন। স্যার ক্লাস অনুরোধ শুরু করার পর যাতে কেউ যেন অ্যাপস এবং সার্ভিস নিয়ে প্রশ্ন করতে না পারে। যে আমি এটা নিয়ে আর কোনো প্রশ্নের উত্তর দেবো না, এটা নিয়ে উত্তর দিবে আমাদের সার্ভিস কর্তৃপক্ষ, বিদ্যাবাড়ি কর্তৃপক্ষ। কারণ আমরা টিচাররা শুধুমাত্রই যেদিন ক্লাস নিতে আসি শুধু এই বিষয়টাই জানি, এর বাইরে আমাদের এই সম্পর্কিত তেমন কোনো ধারণা নেই। অ্যাপস এবং ক্লাস পাচ্ছেন কি পাচ্ছেন না, বা কোনটায় সমস্যা হয়েছে বা কোনটায় সমস্যা হচ্ছে, এই বিষয় সম্পর্কে আমার জিরো নলেজ। যার কারণে এটা আমার কাছে, এটার উত্তরটা আপনি পাবেন না। আমি ওদেরকে সামনে আপনাদের সামনে ধরিয়ে দেবো, সো ওনাদের সাথে কথা বলবেন। আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের মধ্যযুগ, বাংলা সাহিত্যের ক্লাস 2 নম্বর ক্লাস নিয়ে। ওকে। আচ্ছা এখন আসুন, একজন লিখছেন আমাদেরকে সার্ভিস সেন্টারের সাথে একটু কথা বলতে দিবেন। ওকে, আমরা শুরু করবো বাংলা সাহিত্যের মধ্যযুগ। এর মাঝখান দিয়ে যখনই সার্ভিসের লোক আসবে তখন আপনারা কথা বলবেন 10 মিনিট। তাহলে দেখুন, বাংলা সাহিত্যের মধ্যযুগ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছিল 650 থেকে 1200 সাল। আর বাংলা সাহিত্যের মধ্যযুগের সীমানা হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ।
কিন্তু আমরা দেখতে পাই এই 1201 থেকে 1350 এই 1.5 শত বছরকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। 1201 থেকে 1350 পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। কেন অন্ধকার যুগ বলা হয়? যে এই সময়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি নামক একজন বিখ্যাত তুর্কি যোদ্ধা তিনি বাংলায় এসেছিলেন 1204 খ্রিস্টাব্দে। নদিয়ার তৎকালীন রাজা ছিলেন লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে তিনি পরাজিত করেছিলেন, অর্থাৎ লক্ষণ সেন পলায়ন করেছিলেন। লক্ষণ সেন যখন পলায়ন করেছিলেন তখন ইখতিয়ার উদ্দিন ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে তিনি এসেছিলেন হচ্ছে সেই বঙ্গোপসাগরের তীর ধরে নদিয়াতে আসলে নদিয়াতে থেকে তিনি লক্ষণ সেন চলে আসলেন তার পূর্ব বাংলা মানে সাব ক্যাপিটাল অর্থাৎ মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে তার ছোট ছেলে কেশব সেনের কাছে। আর ইখতিয়ার চলে যায় গৌড়ের দিকে, দিনাজপুরের দিকে, যার কারণে তার আর কোনো ক্রাশ অথবা কোনো সংঘর্ষ হয়নি। এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ইসলামিক শাসন তিনি প্রতিষ্ঠা করলেন। ইসলামিক শাসন তিনি ওদের আওয়াজ করতে নিশ্চিত করে। আওয়াজ করতে নিষেধ। আচ্ছা, এখন আসুন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন এই অঞ্চলে আসলেন তখন রাজা লক্ষণ সেন পরাজিত হলেন। এই মুসলিম শাসন যখন শুরু হলো, মুসলিম শাসনের সময় যারা হচ্ছে খুবই মানে কি বলে যে সংখ্যায় গরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে যারা আর্থিকভাবে হচ্ছে কি ছিলেন, খুব সমৃদ্ধশালী ছিলেন, আর্থিকভাবে খুব বেশি সমৃদ্ধ যারা ছিলেন হিন্দু ধর্মের, তারা সবাই এখান থেকে পলায়ন করলেন। যখন তারা পলায়ন করলেন তখন যারা ছিল এদের আর্থিক অবস্থা খুব ভালো নয়, অথবা এদের অধিকাংশই মুসলিম হয়েছেন। তখন যারা মুসলিম হয়েছেন তাদের ইসলাম ধর্ম সম্পর্কে খুব একটা জ্ঞান ছিল না। তৎকালীন সময়ে যারা সাহিত্য রচনা করতেন তাদের মধ্যে থেকে হিন্দু ধর্ম সম্পর্কে লেখারই সাহিত্য ছিল বা ধর্মীয় সাহিত্য। যেহেতু নতুন মুসলিম হয়েছেন অথবা কট্টরপন্থী মুসলিম শাসক, এদের অধীনে ভালো করে নতুন করে ইসলামিক নলেজ না থাকার কারণে ইসলামিক সাহিত্য লিখতে পারে নাই, এবং তাদের কারণে উনারা মৌলবাদী অথবা কট্টরপন্থী শাসক হওয়ার কারণে হিন্দু ধর্ম সম্পর্কেও তেমন কোনো সাহিত্য লিখতে না পারার কারণে এই 150 বছরের মধ্যে সাহিত্যের একটা ফারাক অথবা ব্যবধান তৈরি হয়। এই যে ব্যবধান তৈরি হলো এটাকেই বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। এরপরেও আমরা দেখতে পাই এই সময়ের মধ্যে দুইটা বই ছিল, একটা হচ্ছে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, আর এটার নাম হচ্ছে হুলায়ুদ মিশ্রের শেখ শুভোদয়া। এখান থেকে দুইটা থেকে একটা প্রশ্ন 46 বিসিএস এসেছে। 46 বিসিএস এসেছে। রামাই পণ্ডিতের শূন্য পুরাণ গ্রন্থটি রচনা করেছেন রামাই পণ্ডিত। ধর্ম পূজা শাস্ত্র গ্রন্থ, ধর্ম পূজা নিয়ে এই গ্রন্থটা রচনা করা হয়েছে। অধ্যায়ের সংখ্যা এখানে 51টি। রামাই পণ্ডিতের কাল হচ্ছে 13 শতক থেকে 13 শতক বলে অনেকেই অনুমান করেন। শূন্য পুরাণ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ, যা গদ্য পদ্য মিশ্রিত। এটা হচ্ছে একটা চম্পু কাব্য, গল্প এবং কবিতা আছে। হিন্দু ধর্মের সঙ্গে মিলন সাধনের জন্য রামাই পণ্ডিত ধর্ম পূজার প্রতিষ্ঠা করেছিলেন। এতে বৌদ্ধ ধর্মের শূন্যবাদ এবং হিন্দু ধর্মের লৌকিক বিষয়াবলী এখানে আলোচনায় আছে। তাহলে এই শূন্যপুরাণ গ্রন্থের সর্বশেষ কবিতাকে বলা হয় নিরঞ্জনের উষ্মা। এই শূন্যপুরাণ গ্রন্থের চর্যাপদের আদি কবি কে ছিলেন? স্যার এই প্রশ্ন নিয়ে কনফিউজড কে গো? এটা কে গো? চর্যাপদের আদি কবির নাম হচ্ছে লুই পা আলু। এটা নিয়ে কনফিউশন হওয়ার কিছু নেই। আচ্ছা, আপনারা সার্ভিস সেন্টারের সাথে কথা বলতে চেয়েছিলেন, আপনাদের যত প্রশ্ন 2 মিনিটে করবেন, এবং এই জাতীয় প্রশ্ন আমাকে করলে উত্তর পাবেন না। এটা সার্ভিস সেন্টারকে করতে হবে। জাহিদ ভাইয়ের সাথে কথা বলুন। ওকে স্যার। আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কি ধরনের প্রবলেম আছে যদি একটু খুব দ্রুত শেষ করেন আর কি। আহ, যারা কথা বলতে চান হাত তুলেন আর কি। আপনার কি কি প্রবলেম কাইন্ডলি সেই প্রবলেমগুলো জাস্ট একটু শেয়ার করবেন, আমরা দ্রুত সময়ের মধ্যে সেগুলো সলভ করার চেষ্টা করবো আর কি।
আপনারা অনেকে কমেন্টস করতেছেন অ্যাপস আগের মতো রুটিন তৈরি করুন। হ্যাঁ ভাইয়া, আমাদের অ্যাপস যখন আমাদের চলে আসবে, ফুল পেজ চলে আসবে, তখন অ্যাপসেই আমাদের সবকিছু আগের মতোই পাবেন আর কি। ঠিক আছে? আসসালামু আহ, আলাইকুম। জি, কে বলছেন প্লিজ? আমি ঢাকা থেকে বলছি, আমি হালিমা খানম। জি ভাই আমি বলতে চাচ্ছিলাম যে এটা যে একটা এখন নতুন আসছে, জি এটা আমাদের রুটিনটাও তো নতুন করে দেওয়া হয় নাই, একটা প্রবলেম। আর তাছাড়া একটু প্রবলেম হচ্ছে, আমি 2টা ব্যাচে ভর্তি আছি। জি। এটা আমি 18তম নিবন্ধন লিখিত ব্যাচেও ভর্তি আছি, আবার এটাতেও ভর্তি আছি। এখন এটা পরীক্ষার বিষয়টা তো দিতে কিছুই বুঝতে পারলাম না, দিতেও পারি না। এখানে তো জয়েন হওয়া লাগবে। এখন আমরা চাচ্ছিলাম কি, এইভাবে যদি আমরা না বুঝতে পারি, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে কিছু মেসেজ দেওয়া হোক যে এইভাবে আপনারা ঢোকেন, বা এটা লিংক আছে, এখানে জয়েন্ট হলে পারা যাবে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার প্রবলেম বুঝতে পেরেছি। শুনেন, আমাদের অ্যাপস আমরা গতকাল আপনাদেরকে পরীক্ষার জন্য দিয়েছিলাম, জাস্ট পরীক্ষামূলক ভাবে। তো আমরা জাস্ট চাচ্ছিলাম আমাদের কি কি প্রবলেমগুলো আসে আর কি। তো ওই প্রবলেমগুলো নিয়ে আমরা গতকাল থেকে আজ পর্যন্ত কাজ করছি। তো ওই প্রবলেমগুলো সলভ হলে দেন আপনাদেরকে আবার অ্যাপের বিষয়ে ডিটেলস জানানো হবে, কিভাবে আমরা অ্যাপটা ইউজ করব, কিভাবে ওখানে সবকিছু করতে হবে, এভরিথিং আপনাদের সবকিছু ক্লিয়ার করা হবে ভিডিওর মাধ্যমে আর কি। বুঝতে পেরেছেন? একটুখানি বলছি যে আমি যে এই বিদ্যাবাড়ি অ্যাপস এর মাধ্যমে যেভাবে আমি 47তম বিসিএস এর কোচিংটা করতেছি, জি। আমি কি নিবন্ধনের লিখিতের জন্য কি এইটার ভিতর থেকে কোচিং করব? আহ, এটা হচ্ছে, হ্যাঁ, আমাদের পড়াশোনার যে ভিত্তিক যে সিলেবাসগুলো ম্যাক্সিমামই প্রায় প্রিলির জন্য, স্পেশালি প্রিলির জন্য মোটামুটি কাছাকাছি আর কি। আপনি যদি বিসিএস এর প্রিপারেশন নেন দেন হয়তো আপনার বাকিগুলো আমি কভার হয়ে যাওয়ার কথা আর কি। ওইটা বলতে চাইনি, বলছি যে নিবন্ধনের যে লিখিত কোর্সে আমি ভর্তি আছি, জি ওইটা তো আমাদের এতদিন পর্যন্ত ফেসবুকে ক্লাস হয়েছে, গ্রুপে। জি। এখন কি সেটাও এই অ্যাপের ভিতরে ক্লাস হবে? আমাদের যখন শুনেন, আমাদের যে আপনি যে নিবন্ধনের কথা বলছেন, নিবন্ধনের ব্যাপারটা হচ্ছে এটা একটু খুব শর্ট কোর্স। কোন সময় আমাদের এনটিআরসি রেজাল্ট পাবলিশ করবে এবং আপনার কখন আপনার রিটেনের রুটিন দিয়ে দিবে সেটা আমরা বলতে পারছি না। দ্যাটস ওয়াই আমরা আপনাদের যাবতীয় কিছু আমরা গ্রুপে নিচ্ছি এবং গ্রুপে চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাপস না আসছে। অ্যাপস আসলে দেন আপনাদেরকে ঘোষণা দেওয়া হবে যে আমরা অ্যাপসে নিচ্ছি নাকি আপনার গ্রুপেই থাকতেছি। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, ওকে, ঠিক ওকে। আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। লেকচার শিট আপডেটের কাজ কি শেষ হয়েছে? ভাইয়া, লেকচার শিট আপডেট আমাদের এখন প্রেসে আছে। কয়েকটা লেকচার শিট আমাদের হাতে ইতিমধ্যে চলে এসেছে। তো আমরা চাচ্ছি যে সবগুলো লেকচার শিট একসাথে হাতে পেয়ে দেন আমরা অ্যানাউন্স করবো যে হ্যাঁ আমাদের লেকচার শিটের কাজ শেষ, আপনারা কেউ চাইলে লেকচার শিট নিতে পারেন। ঠিক আছে? এটা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে, আশা করি আহ, খুব অল্প সময়ের মধ্যে এটা পেয়ে যাবেন আর কি, লেকচার শিটটা। জি, নিউ শিটের পিডিএফ গুলো, হ্যাঁ নিউ শিটের পিডিএফ গুলো আমরা আগে যেভাবে অ্যাপসে ইউজ করতে পেরেছেন সেগুলো পারবেন, অবশ্যই পাবেন। কত টাকা সেটা এখনো আমরা একজ্যাক্ট বলতে পারছি না, কত টাকা সেটা প্রেস থেকে আসলেই আমরা জানাতে পারবো আর কি। অ্যাপসে ঢুকলে এনরোল টাইম ইজ ওভার দেখাচ্ছে। এই প্রবলেমগুলো, আপনারা যে প্রবলেমগুলো দেখাচ্ছেন এই প্রবলেমগুলো অনেকেই ফেস করতেছে। আমরা এই প্রবলেমগুলো নিয়ে কাজ করছি, যত দ্রুত সম্ভব এই প্রবলেমগুলো আমরা ওভারকাম করে ইনশাআল্লাহ অ্যাপসটা আপনাদের মধ্যে আবার দিয়ে দিব আর কি। ভাই ক্লাস শুরু করার জন্য অনুরোধ করছে। জি ভাইয়া, হ্যাঁ আমরা আর সময় নিচ্ছি না। আপনাদের হ্যাঁ প্রবলেমের কথা বুঝতে পেরেছি, আপনাদের ম্যাক্সিমামই হচ্ছে অ্যাপ ভিত্তিক যে প্রবলেম। এই প্রবলেমগুলো আমরা গতকাল জাস্ট পরীক্ষামূলকভাবে দিয়েছিলাম, পরীক্ষামূলকভাবে আপনাদেরকে ইউজ করার জন্য দিয়েছিলাম যে আমাদের কি কি প্রবলেমগুলো আসে আর কি। সো আগে আমরা চেষ্টা করেছি ওই প্রবলেমগুলা, চেষ্টা করছি যে ওই প্রবলেমগুলো কিভাবে দ্রুত সময়ের মধ্যে সলভ করা যায়। আশা করি অতি দ্রুতই আপনারা একটা আগের চেয়েও ভালোভাবে ইউজ করতে পারবেন আর কি। ঠিক আছে? তো ম্যাক্সিমামে যারা যেসব বায়ার আপু কমেন্টস করতেছেন, সেম একই একই কথা, যে অ্যাপস এবং ওয়েবসাইট ভিত্তিক, এই অ্যাপস এবং ওয়েবসাইট ভিত্তিক প্রবলেমটা আশা করি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। আর আপনাদের লেকচার শিটের যারা কথা বলছেন, লেকচার শিটটাও খুব দ্রুত সময়ের মধ্যে আমরা পেয়ে যাব এবং পেয়ে গেলেই আমরা অ্যানাউন্স করবো যে হ্যাঁ আপনাদের লেকচার শিট অ্যাভেলেবেল। দেন আমরা হয়তো নতুন লেকচার শিটের আলোকেই আমরা ক্লাসগুলো আবার কন্টিনিউ করবো আর কি। তো আশা করি আপনাদের এই প্রবলেম আর এই ধরনের প্রবলেমগুলো নিয়ে স্যারের সাথে অন্তত স্যারের সময়টা নষ্ট করবেন না। আপনাদের কাছে খুব হাত জোর করে রিকোয়েস্ট করছি যে এই সার্ভিস সংক্রান্ত পিডিএফ কোথায় পাবো, লেকচার শিট কখন আসবে, লেকচার শিটের দাম কত, এই জাতীয় প্রশ্নগুলো অন্তত স্যারকে করে স্যারের সময়টা নষ্ট করবেন না, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আপনাদের যাবতীয় প্রবলেম আমাদের যে সার্ভিসের নাম্বার আছে সেই সার্ভিসের নাম্বারগুলোতে সাথে সাথে আমাদের আরো নতুন কিছু নাম্বার আসছে। এই নাম্বারগুলো আমরা আপনাদেরকে এক সময় এসে সার্ভিস থেকে এসে আপনাকে দিয়ে দিব। আপনারা এই সময় এটাই কন্টিনিউ করবেন আর কি। তো আশা করি স্যারের সাথে আপনারা ক্লাসটাই করেন,
আর সার্ভিস সংক্রান্ত কোনো কিছু স্যারকে করে কোশ্চেন করে স্যারের সময় নষ্ট করবেন না। আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করছি আরকি। তো ভালো থাকেন। আপনাদের অ্যাপস এবং পিডিএফ বা লেকচার শিট সংক্রান্ত যে প্রবলেমগুলা ছিল সেগুলা আশা করি সলভ হয়েছে আরকি। তো ভালো থাকবেন। আবার একসময় কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা শুধুমাত্র আপনাদের রেকর্ড ক্লাসগুলো দেখতে পেলে আমি মনে করি এই মুহূর্তে আর কোনো প্রশ্ন থাকার কথা না। আর যদি তাও থাকে আপনারা আশা করি বলেছেন। আচ্ছা, এখন আমরা আমাদের মূল পড়ালেখায় ফিরে যাচ্ছি। আমাদের আলোচনা বিষয় ছিল নিরঞ্জনের রুষ্মা। নিরঞ্জনের রুষ্মা হচ্ছে শূন্যপড়ান গ্রন্থের সর্বশেষ কবিতা। নিরঞ্জনের রুষ্মা হচ্ছে শূন্যপড়ান যে কাব্যটি আছে, চম্পকাব্য, গদ্য এবং পদ্যে মিশ্রিত। এই গদ্য এবং পদ্যে মিশ্রিত কাব্যের এটা হচ্ছে কি সর্বশেষ কবিতা, তার নাম হচ্ছে কি শূন্যপড়ান। শূন্যপুরাণ রচনা করেছেন কে? হুলায়ুদ। আর শূন্যপুরাণ রচনা করেছেন হচ্ছে রামাই পণ্ডিত। এটা ছিল এই বছরের প্রশ্ন। শেখ সুবদিয়া। মধ্যযুগের দুইটা বিখ্যাত বই, একটা নাম হচ্ছে হুলায়ুদ মিশ্র, অপরটার নাম হচ্ছে শেখ শুভোদয়া। শেখের শুভ উদয় নিয়ে যে সাহিত্য রচনা করা হয়েছে তার নাম হচ্ছে, শেখের শুভ উদয় নিয়ে যে সাহিত্য রচনা করা হয়েছে তার নাম হচ্ছে কি শেখ শুভদিয়া। এই যে শেখ শুভদিয়া এবং হচ্ছে শেখ শুভোদয়া এবং বাংলা সাহিত্যের রামাই পণ্ডিত, এই যে দুইটা গ্রন্থ আছে, এই দুইটা গ্রন্থের বিষয়টা একটু খেয়াল করতে হবে। আপনারা যতটুকু সম্ভব, একজন লিখছেন নোট করতে পারতেছি না, নোট করাটা আমার ক্লাসের সাথে জরুরি বিষয় না। নোট করবেন যখন আপনি রেকর্ড ক্লাস দেখবেন, তখন আপনার বিষয় হচ্ছে কতটুকু মুখস্থ মনে রাখতে পারতেছেন আলোচনার বিষয়টি। আমি একটু দ্রুত গতিতেই আলোচনা করে যাচ্ছি। এরপরেও যদি আমার কথা বুঝতে সমস্যা হয় তাহলে একটু কমেন্টে জানাবেন যে আপনার কথা বুঝতে সমস্যা হয়। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমাকে একটু জোরে না বললে বিস্তারিত আলোচনা আমি করতে পারবো না। এই জন্য আমাকে একটু মানে দ্রুত বা একটু তাড়াতাড়ি আমাকে কথা বলতে হচ্ছে। আর যখন যে স্লাইড নেই, আপনার স্ক্রিনশট প্রয়োজন হলে দ্রুত নিয়ে নেবেন। যদি প্রয়োজন হয় তাহলে খুব দ্রুত দ্রুত নিয়ে নেবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, শেখ শুভদিয়া। শেখ শুভদিয়া রচনা করেছেন কে? হুলায়ুদ মিশ্র। শেখ শুভদিয়া রাজা লক্ষণ সেনের সভাকবি হুলায়ুদ মিশ্র রচনা করেছেন শেখ শুভদিয়া। এই হুলায়ুদ মিশ্রের বইটিতে 25টি অধ্যায় আছে। শেষ বাংলা সাহিত্যের মধ্যযুগ, বাংলা সরি অন্ধকার যুগ। এখন আমরা যাব বাংলা সাহিত্যের মধ্যযুগ। বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন বা শুরুর নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য জাস্ট একটা কাব্য। এখন এখানে যারা হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, প্রথমে বলে নিচ্ছি, বাংলা সাহিত্য এবং ধর্ম দুটাকে কখনোই এক করতে যাবেন না। কারণ সাহিত্য আর ধর্ম কখনোই এক জিনিস নয়। হিন্দু ধর্মের কেউ আছেন কিনা একজন একটু হাত তুলবেন। আমরা এখানে দেখতে পাই যে শ্রীকৃষ্ণ কীর্তন যে একটা কাব্য, এই কাব্যটা 13টি খণ্ডে বিভক্ত। 13টি খণ্ডে বিভক্ত। এখানকার প্রধান চরিত্র তিনটি, রাধা কৃষ্ণ এবং বড়াই। রাধা কৃষ্ণ এবং বড়াই, এখানে তিনটা চরিত্র সবচেয়ে বৃহৎ। আমরা দেখতে পাই বাংলা সাহিত্যের অনেকগুলো সাহিত্য, ইংরেজি সাহিত্য এবং আরবি সাহিত্য পাই ধর্মকে কেন্দ্র করে সাহিত্য রচনা, কিন্তু সেটা ধর্ম না। যেমন আমরা মীর মশাররফ হোসেনের যখন বিষাদ সিন্ধু উপন্যাস পড়ি, প্রথমেই বলে দিচ্ছি, এরপর যদি মাঝখানে কেউ এসে হুট করে জয়েন করেন তখন আপনি বিপদে পড়বেন। প্রথমে বলে নিচ্ছে, শ্রীকৃষ্ণ কীর্তন, এখানে রাধা এবং কৃষ্ণের যে প্রেমের কাহিনী, এটা সম্পূর্ণ বাস্তব না, অবাস্তব কাহিনী, কাল্পনিক কাহিনী। যখন কবিরা সাহিত্য রচনা করে তখন তারা কল্পনা করে। ওই যে সোনার তরী কবিতা পড়েছিলেন কিনা, মনে আছে কিনা? সোনার তরী এতক্ষণ রিটার্ন এটাই পড়াচ্ছিলাম। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছে নাহি বরষা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর দ্বারা করা পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করেছে, আমি একটা নদীর মধ্যে আছি, ভরা নদী খুর দ্বারা খর পরশা, চতুর্দিকে প্রচন্ড স্রোত, খুঁড়ের চেয়ে দাঁড়ালো এই স্রোতগুলো। বাস্তবে এমন এক নদীতে ছিল যে এই নদীতে মরা নৌকার মধ্যে বসছে। আপনারা যদি এই নদীতে নিয়ে যাই, আপনি বলবেন, ও স্যার এক বোতল পানি লন, শেষ। এই যে শব্দটা বললাম, তাহলে বাস্তবতা কি আর কল্পনা কি? কবি সাহিত্যিকরা, আমি জাহান্নামের আগুনে বসিয়ে হাসি পুষ্পের হাসি, আনন্দময়ের আগমনের মধ্যে তিনি বলেছিলেন, অনেক পাঠা মুশকিয়েছিস রাক্ষসী তোর যাইনি ক্ষুধা, আই পাশানি এবার নিবি আপন ছেলের রক্ত সুধা। আপনারা যদি চর্যাপদ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে দয়া করে এই মুহূর্তে না করে আমি আপনাদেরকে সময় দেবো, চর্যাপদ সংক্রান্ত প্রশ্ন করবেন। যার যত প্রশ্ন আছে গত ক্লাসের বিষয় নিয়ে, যার যত প্রশ্ন আছে, আমি বেশ কিছু প্রশ্ন পাচ্ছি চর্যাপদকে নিয়ে। আদি এবং প্রাচীনের মধ্যে পার্থক্য কি? গত ক্লাসে এটা বলেছি, মিজানুর রহমান সহ বেশ কিছু প্রশ্ন পেয়েছি, কিন্তু প্রশ্নগুলো আমার কাছে মনে হলো আপনি ডিপলি পড়েন নাই। আপনাদের প্রশ্ন পড়ে আপনাকে মনে করতে পারেন, স্যার আপনি আমাকে অবজ্ঞা করেছেন। নো, আমি আপনাকে অবজ্ঞা করি নাই, কিন্তু এইরকম প্রশ্ন আমি পেতে চাই না। চর্যাপদের আদিকবির নাম কি? চর্যাপদের আদিকবির নাম আপনি বইয়ে পাবেন। চর্যাপদের আদিকবির নাম কি একজনের প্রশ্ন করেছেন?
এখন এই জাতীয় প্রশ্ন না করলে আমি ভালো ফিল করি। এই জাতীয় প্রশ্ন করলে আমি স্কিপ করতে এই মুহূর্তে আমি বাধ্য হচ্ছি। দয়া করে এই জাতীয় প্রশ্নগুলো করবেন না। চর্যাপদের আদি কবির নাম কি? আপনি তো তাহলে চর্যাপদ পড়েনি নাই। আমি হিন্দু দরজার একজনকে মিউট করে যাচ্ছি। ফিনিক্স, আপনার নাম কি? জয় চক্রবর্তী। প্রাচীন মানে আসসালামু প্রবীণ, আলাইকুম স্যার। বয়স্ক, বুড়া? হ্যাঁ, জয় চক্রবর্তী। আপনি একটু বলবেন জি যে স্যার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শ্রীকৃষ্ণ আর আপনাদের জি ধর্মীয় স্যার। শ্রীকৃষ্ণ কি এক নাকি ভিন্ন আপনার দৃষ্টিতে? স্যার ভিন্ন স্যার, অবশ্যই ভিন্ন। সম্পূর্ণই ভিন্ন। আপনাদের ধর্মীয় কৃষ্ণ কি ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো চরিত্র না খারাপ চরিত্র? তো চরিত্র অবশ্যই ভালো। তাহলে অবশ্যই ভালো ভগবান আপনাদের। কিন্তু এখানে দেখবেন আপনার একটা লম্পট চরিত্র, সে বারবার 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 ওর পিছে তার পিছনে ঘুরে। কার পিছনে? রাধার পিছনে। তো এটা ধর্মীয় বিষয় নয়। যদি মাঝখানে কেউ জিজ্ঞাসা করেন স্যার এটা ধর্মীয় বিষয়, মায়ের দেবো খালি মায়ের। আগে ভালো করে বুঝেন, ভালো করে বুঝে নেন, পরে গিয়ে উল্টা পাল্টা বাজানো যাবে না, কারণ এটা সেনসিটিভ বিষয়। প্রথমে বলে নিচ্ছি, যেমন জি স্যার। বিষাদ চিহ্ন পড়ার পর প্রত্যেকটা মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনি দৌহিত্র নাতিন ইমাম হুসেনকে যখন গলা কেটে হত্যা করে এজিদের নির্দেশে সীমার, সেই এজিদকে কি করে এখানকার মূল 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 সরি মূল নায়ক হিসাবে দেখানো হয়, তখন আমরা মুসলিম হিসাবে আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। মুসলিম হিসেবে আমার হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। এই যে রক্তক্ষরণ, যে হাউ ক্যান পসিবল, কেমনে সম্ভব? মীর মোশাররফ হোসেন একজন মুসলিম হয়ে তিনি কি করে এই কাজ করতে পারলেন যেমনে করেছেন? মীর মোশাররফ হোসেন, ওই যে গত বছর বিসিএস একটা প্রশ্ন আসছিল 45তম বিসিএস, কোন সাহিত্য রচনার জন্য 1 বছরের জেল খেটেছিলেন? গরুর জীবন। ঠিক তেমন ভাবে বরুচন্ডী দাস এই বইটা রচনা করেছেন। জাস্ট একটা বই, এটার সাথে ধর্মের কোনো বিষয় নাই। শ্রী অর্থ সুন্দর বা সৌন্দর্য, কৃষ্ণ মানে কালো, কীর্তন মানে প্রশংসা, কালো কীর্তনের সৌন্দর্যের প্রশংসা। সর্বজন স্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন, 13টি খণ্ডে বিভক্ত। 3টি চরিত্র আছে এখানে, রাধা, কৃষ্ণ এবং বড়াই। রাধা অপরূপা, রূপবতী একটা মেয়ে। কৃষ্ণ হচ্ছে কালো, ঘোরতর কালো বর্ণের একটা ছেলে। বড়াই হচ্ছে রাধার পিসি। দুইজনে প্রেমের মাধ্যম, ব্রোকার, দালাল। আরো সহজ বাংলায় যদি বলি তাহলে তার নাম হচ্ছে ঘটক। আবিষ্কারের আগে যাব, এটা একটা বই, প্রাচীন যুগে লেখা একটা বই। এই প্রাচীন যুগে লেখা বই রচনা করেছিলেন বরুচন্ডী দাস। আশা করি ভালো আছেন। আসলে স্যার আমি একটু পরামর্শ দরকার ছিল। আপনার ক্লাস থেকে আমার অনার্স শেষ, মাস্টার্স শেষ শুরু হলো 1 উইক ধরে। এই জাতীয় প্রশ্নগুলো পরে করলে খুশি হব। এখন আমার বয়স 25 চলে, এখন কি মাস্টার্স করব নাকি গভর্নমেন্ট জবের প্রিপারেশন চালাবো? আমি একটু পরামর্শ দিয়ে হেল্প করুন। সো এই জাতীয় প্রশ্নগুলো বাকি সবাই পরে করবেন, অথবা আমি কমেন্ট বক্সটা একটু স্টপ করে দেবো। এখানে 350 স্টুডেন্ট। এই জাতীয় বিষয় যদি কারো থাকে, যেহেতু সিভিল সার্ভিসে আসার চিন্তা ভাবনা আপনার আছে, প্রথমেই বলি মাস্টার্স দরকার নেই বিসিএস পাস করার জন্য। বিসিএস পরবর্তী অংশের জন্য মাস্টার্স দরকার। যদি সম্ভব হয়, কারো হাতে সুযোগ থাকে মাস্টার্স পরীক্ষা দেওয়ার, মাস্টার্স পরীক্ষা দিয়ে ক্লোজ করেন, মাথা থেকে চিন্তা ঝেড়ে ফেলেন, শেষ। প্রথম কথা হচ্ছে এটা। আর এই জাতীয় কোনো প্রশ্ন, আমি অতিরিক্ত প্রশ্ন নিচ্ছি না। বরুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন, এটা প্রাচীন যুগের একটা বই, এটা আবিষ্কারের ইতিহাস পড়ে যাব। শ্রীকৃষ্ণ কীর্তন এটা প্রাচীন যুগের একটা বই। এখানে হচ্ছে রাধা, কৃষ্ণ, বড়াই, দুইজনের প্রেমের দ্যুতি। আচ্ছা, আর অন্যান্য অনেক চরিত্র আছে, বাসুদেব, দেবকী। এরপরে বাসুদেব এবং দেবকী তাদের দুজনে ঘরে জন্মগ্রহণ করেছেন কে? কৃষ্ণ। এরপরে নন্দগোপ, যশোদা। আচ্ছা, এরপরে এখন পদ্মা, সাগর গোয়ালা, আয়ান ঘোষ হচ্ছে তার হাজবেন্ড, নপুংসক, বিষ্ণু, মদন দেবী, ললিতা, বিশাখা, জটিলা, কুটিলা, অনেকগুলো চরিত্র আছে। আমরা বিস্তারিত আলোচনা আজকে যাব না। এই বইটা রচনা করেছেন বরুচন্ডী দাস। তার উপাধি হচ্ছে অনন্ত বরু অথবা বড়ুয়া। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে 13টি খণ্ডে বিভক্ত, তার প্রথম খণ্ডের নাম হচ্ছে কি? জন্মখণ্ড। এখানে 2 খণ্ডের, আমাকে একটু বই সম্পর্কে আলোচনা করতে হবে, এরপরে আমরা মূল বিষয়ে যাব। একটু একটু করে একটা একটা করে আমরা আলোচনায় যাচ্ছি। প্রথম খণ্ডের নাম হচ্ছে জন্মখণ্ড। এখানে দুইজনের জন্মের ঘটনা উল্লেখ আছে। জন্মখণ্ডে রাধা ও কৃষ্ণের পৃথিবীতে জন্মগ্রহণের কাহিনী বর্ণিত আছে, এবং এখানে জন্ম হয় কংস রাজাকে বধ করার জন্য কৃষ্ণের জন্ম হয়। দৈব নির্দেশ অনুযায়ী বাসুদেব ও দেবকীর ঘরে কৃষ্ণের জন্ম হয়, আর এদিকে কংস শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য লোক পাঠায়। কংস কি করে? শিশু কৃষ্ণকে হত্যা করার জন্য লোক পাঠায়, তারা আবার মামা ভাগিনা। আর এ থেকে রক্ষার জন্য কৃষ্ণকে বৃন্দাবনে নন্দগোপের ঘরে রেখে দেওয়া হয়। নন্দগোপ, সেখানেই দৈব ইচ্ছায় রাধা আরেক গোপ সাগর গোয়ালার স্ত্রী, সাগর গোয়ালা তার বাবা, শ্রী পদ্মার গর্ভে জন্ম নেয়। তার মানে সাগর গোয়ালা এবং পদ্মা, তাদের দুইজনের সন্তান হচ্ছে কি? রাধা। দৈব নির্দেশে নপুংসক আইহান, তার মধ্যে কোনো পৌরুষত্ব নেই, এই আইহান গোপের সঙ্গে রাধার বিয়ে হয়। আইহান গোচারণ করতে গেলে রাধাকে বৃদ্ধা পিসি বা বড়াইয়ের
বিদ্যা পিসি বড়াইয়ের তত্ত্বাবধানে রাখা হয়। এই যে জন্ম কাহিনী। এরপরে যাবো তাম্বুল খণ্ড। তাম্বুল খণ্ড কি? তাম্বুল শব্দের অর্থ কি? পান। তাম্বুল শব্দের অর্থ কি? পান। একদিন এই যে রাধা আর আর বড়াই, রাধা মেয়েটা হচ্ছে প্রচন্ড অপরূপা, রূপবতী, গুণবতী, অনেক কিউট। কৃষ্ণ কালো কাল্যা, হ্যাঁ, একবারেই নন কিউট, কিউট না। এটা হচ্ছে কৃষ্ণের বৈশিষ্ট্য আপাত দৃষ্টিতে। কৃষ্ণ সুন্দর বাঁশি বাজাইতে পারে, সে রাখাল ছেলে। এই রাধা মেয়েটা ঘুম থেকে উঠে তৎকালীন মেয়েদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী ঘুম থেকে উঠে গরুর গোয়াল ঘর পরিষ্কার করে গরুর দুধ দহন করে সেই দুধ থেকে দই এবং বিভিন্ন দুগ্ধজাত পণ্য তৈরি করে মথুরার হাটে বিক্রি করে যে টাকা পায় সেই টাকা দিয়েই তার সংসার চলে। ভালো সংসার চলছে। বড়াই বৃদ্ধা মহিলা, বড়াই হচ্ছে একেবারে বৃদ্ধ মহিলা, তার চুলগুলো কালো, চুলগুলো সাদা, ভ্রুগুলো সাদা হয়েছে। আমাদেরকে পড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার প্রবীণ অধ্যাপক ডক্টর নুরুর রহমান স্যার এটা পড়িয়েছিলেন। এখন আসুন, উনি যখন পড়াতেন আস্তে 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 ধীরে 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 পড়াতো। কারো রস নাই কষ নাই এই সাহিত্যে কেউ পড়তো না আমাদের সময় যেটা হতো। এখন আসুন, এই যে তাম্বুল খণ্ড, রাধা আর বড়াই বাজারে যাচ্ছে, বড়াই খটখট খটখট করে হেঁটে, বাচ্চা মানুষ ইয়াং মানুষ চলে গেছে, আর বড়াই বৃদ্ধ মানুষ আস্তে আস্তে কুজো হয়ে হাঁটে, সে আস্তে আস্তে যায়, সে হারিয়ে ফেললো। তখন ওরে কাছে জিজ্ঞাসা করে যে আমার কৃষ্ণকে আমার রাধাকে দেখেছো? বলে না, দেখেনি। সবাই দেখে নাই। কৃষ্ণের কাছে গিয়ে বলে, কৃষ্ণ জিজ্ঞাসা করলো রাধা কি খায় না, মাথায় দেয়। তখন তো বড়াই চিন্তা করলো তোমার পরিচয় দিতে হবে। তখন আমরা এখানেই কৃষ্ণের রাধার রূপের বর্ণনা পাই। রাধার চোখগুলো হরিণের মতো টানা টানা, ভ্রুগুলো এমন, নাকগুলো এমন, কানগুলো এমন, চুলগুলো এমন। এটা শোনার পর কৃষ্ণ চিন্তা করো, হাই হাই, পৃথিবীতে এত সুন্দর মেয়ে আছে। আচ্ছা আন্টি চলেন, দাদি চলেন, হ্যাঁ একটু দেখে আপনারা খুঁজে বের করে দিই। আপনি তো বৃদ্ধ মানুষ, খুঁজে বের করতে পারবেন। উদ্দেশ্য কি খুঁজে বের করা? উদ্দেশ্য এটা না। উদ্দেশ্য যে এত সুন্দর বর্ণনা করেছেন, আমি একটু দেখে আসি যে আসলেই সে কত সুন্দর। এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এখন তাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেল। তখন দেখলো রাধা কি করলো, তাম্বুল খেয়ে খেয়ে, তাম্বুল মানে কি? আমি দুজনকে মিউট পান। করবো, 2 থেকে 3 জনকে। যে পান, তাম্বুল মানে পান। হ্যাঁ গুড। কেউ কেউ কে কে জানি আছেন, শাকিলা রহমান সহ বেশ কয়েকজন আছেন। পান খেতে খেতে সে কি করতেছে, আসতেছে। কারণ আপনি বাজারে কোনো কিছু বিক্রি করতে গিয়েছেন, বিক্রি করে মনের আনন্দে ফুর্তিতে আপনি আসতেছেন। এটা দেখে কৃষ্ণ তো লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম। ইংরেজি সাহিত্য পড়লে তখন বোঝানো যায়, বাংলা সাহিত্যে এই প্রেমগুলো খুব কম। একেবারে প্রথম দর্শনে প্রেম, হাই হাই, এত সুন্দর, এত কিউট, হ্যাঁ এত গর্জিয়াস, যত ধরনের শব্দ আছে সকল উপমা তার মনের মধ্যে হচ্ছে একবারে আনন্দের হিল্লোল খেতে যাচ্ছে। আচ্ছা আন্টি চলেন আপনার বাসাটা পর্যন্ত আগায় দেই উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনার বাড়িটা একটু চিনে আসি, কালকে যদি আবার যেতে চাই তখন কেমনে যাব। তার মানে সে তারা ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। এগিয়ে দেওয়ার পর পরদিন সকালবেলায় কৃষ্ণ কি করলো, বিশাল বড় এক ঢালা ভর্তি, ঢালা মানে পাত্র, বিশাল বড় এক পাত্র ভর্তি চাকা নাগেশ্বরের ফুল, অনেকটাই হচ্ছে চাকা নাগেশ্বরের ফুল বলতে ফুলকপি টাইপের ফুল। আচ্ছা তৎকালীন সময়ে যেটা দিয়ে মানুষকে কি করা হয়, এই যে ফুলে এলো শুভেচ্ছা দেওয়া হয়। এখন ধরেন আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, আপনার আশেপাশে আত্মীয় স্বজন, হ্যাঁ অনেক মানুষ ফুলের তোড়া নেবে, বাবা রহিম কংগ্রেচুলেশন, ও মা রহিমা তোমার অভিনন্দন, তোমার জন্য বহুত দোয়া করেছি। আরো কত কিছু দেখবেন, আপনার বাসা ভরে গেছে ফুলের পুষ্পের অঞ্জলিতে, আপনার বাসা ভরে গেছে, ছোটখাটো একটা মন্দিরের মতো হয়ে যাবে আপনার বাসা তখন, যখন ক্যাডার হবেন। আর ক্যাডার হওয়ার আগে কিচ্ছু না, কে জিগায় আপনারে? ক্যাডার হওয়ার 5 মিনিট আগে আপনারা জিজ্ঞাসা করবে না। আর যখন হয়ে যাবেন তার 5 মিনিট পরে আপনি কি রহিম, আগের রহিম কিনা, এটা তখন বোঝা মুশকিল হবে, তখন এটা বোঝা বড়ই মুশকিল হবে। এখন আসুন, এই যে রাধা কৃষ্ণের কাছে যখন তখন সে যখন কি করে, রূপের বর্ণনা শুনে পরের দিন এই পান, ও সুন্দর সুন্দর করে, আমরা এখন কি বলি খিলি পান, এই টাইপের কর্পূর মিশ্রিত মানে সুবাস গ্রান মিশ্রিত, মানুষ জর্দা দিয়ে পান খাই না? কারা কারা পান খাওয়ার অভ্যাস আছে এরা বুঝবেন। জর্দা দিয়ে, আমি অবশ্য পান খাই না, এটা বুঝিও না, পান খাওয়া ভালো লাগে না, যারা বুঝবেন তারা একটু খেয়াল করবেন। এখন আসুন, সে পান মানে কর্পূর মিশ্রিত পান নিয়ে গেছে। সে যখন তাকে দেখা হয়, তাকে রাধার বর্ণনা শুনে আকৃষ্ট হয়, তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে, সে বরাইকে রাধার কাছে প্রচলিত রীতি অনুযায়ী কর্পূর বাসিত তাম্বুল, সুগন্ধি তাম্বুল, চাকা নাগেশ্বরের ফুল, পান ও ফুলের উপহার সহ প্রস্তাব পাঠাই। হে রাধা, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, সেই যত ধরনের প্রস্তাবনা আছে, সকল প্রস্তাবনা ওই সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম প্রস্তাবনা। এরপরে আসুন পরবর্তীতে যে প্রস্তাবনা যে আছে সব নিয়ে বললো যে আমি তোমারে খুব ভালোবাসি। এখানে আমরা দেখতে পাই এখান থেকে বাংলা সাহিত্যের মধ্যযুগের সংস্কৃতিতে প্রচুর পরিমাণ সাহিত্য মানে উপন্যাস এখানে উঠে এসেছে। অনেকগুলো গান আমাদের সমাজে প্রচলিত, এই বৈষ্ণব পদাবলী এবং হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একটা একটা গানের অংশ বললে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ হ্যাঁ এটা কি এটা। এখন দেখুন, যখন সে তাকে বললো তখন সে বললো, হাই হাই রে, তুমি যে আমার সাথে প্রেম করতে চাও, তোমার কি আছে?
তোমার কি আমার সাথে যাই? তখন সে একটা গান ধরেছিল, কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই, বামন কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পাই। বাংলা একটা গান আছে, হ্যাঁ, আশা করি শুনে থাকবেন। এখন আসুন, এই যে কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চাই, সে তাকে প্রথমেই বলেছে কি তুমি কালো কাইল্যা। আজকের বাংলায় যদি গালিটা দিত, তাহলে তার প্রথম গালিটা ছিল এই তুই তো কাইল্যা, কাইল্যার ঘরের কাইল্যা, তুই আসছিস আমার সাথে প্রেম করিতে। হ্যাঁ, প্রথম গালিটা দিত কাইল্যা বলে বা কালো বলে। আচ্ছা, এখন আসুন, তখন এটা শোনার পর কৃষ্ণ সে নিজেও কিন্তু স্বাভাবিক না। সে কৃষ্ণ কি করেছে, কৃষ্ণ তার উত্তর দিয়েছে। সে প্রথমে ধৈর্য ধরেছিল, কিছু বলবো না বলবো না বলবো না। এরপরে সেও বলেছিল কালো কালো করিস না লো, ও গোয়ালার জি, তুমি তো গোয়ালার জি, তুমি তো গোয়ালার মেয়ে, তোমার বাবা তো গোয়ালা, তুমি নিজেও তো গোয়ালা, বিধাতা আমায় করেছে কালো, আমি করিব কি, আমার কি দোষ? আমার মেলানিন হয়তো একটু কম, নয়তো একটু বেশি আছে, এই জন্য আমি কালো। এটা তো আমার দোষ না, এটা তো বিধাতা করেছে। এখন আসুন, এটা বলার পর এই খণ্ড, বিশাল খণ্ড আমরা শর্ট করে ফেললাম। দান খণ্ড মানে সে টেক্সট চাই, যে রাধার এত রূপ, এই রাধা তোমার এত রূপ কেন, এই রূপের জন্য আমারে কিছু ট্যাক্স দাও। তো উদ্দেশ্য এটাই না, সরাসরি এভাবে তার বলতে পারে না। তখন সে বলেছিল ওই যে কংস, তুমি মথুরার হাটে যাও, মথুরার হাটের ইজারাদার মামা আমার কংস, কংসকে তাকে হত্যার জন্য পাঠিয়েছিল, সেও কংসকে হত্যা করতে যায়। কিন্তু এটা বলে না, এটা সে বলে না, বলে যে 13 লক্ষ টাকা ট্যাক্স দাও। ট্যাক্স কমানোর জন্য বলছে কি তুমি অনেক সুন্দর, এই সৌন্দর্যের জন্য তুমি আমাদের ট্যাক্স দিবা। তখন সে কি করেছে, সৌন্দর্য কমানোর জন্য মাথার চুল কেটে ফেলে। কিন্তু না, কৃষ্ণ তারে ছাড়েন নাই। নৌকাখণ্ড, নৌকাখণ্ডের ঘটনা কি? এর আগে আরো খণ্ড আছে, যমুনা খণ্ড। এখানে কাহিনীগুলো সব আপনার জানা দরকার নেই, শর্ট করে আলোচনা করে শেষ করে দেব। নৌকা খণ্ডের ঘটনা কি? নৌকা খণ্ডের ঘটনার আগে যেতে হবে যমুনা খণ্ড। যমুনা খণ্ডের মধ্যে মেয়েরা গোসল করতেছে। প্রাচীনকালে যখন, আজকে ধরেন আমি কাকে জানি মিউট করেছি আমি জানি না, আপনার কয়টা ড্রেস আছে বলতে পারবেন? আমি মিউট করতে যাচ্ছি এই মুহূর্তে। নোমান শুভ, আপনি মিউট আছেন। চৈতি দাস, জি স্যার, আদাব। হ্যাঁ, আপনার কয়টা ড্রেস আছে সব মিলে, ছোট বড় নতুন পুরাতন সব মিলে? স্যার, স্যার বেশ ওটা তো হিসাব করা লাগবে। হাজার কানেক্ট হবে। 10টা, 5টা, 2টা, 1টা, এরকম একটা সংখ্যা বলবেন, আনুমানিক বলেন। মানে 15টা হবে। চৈতি কয়টা হবে? স্যার 300। কয়টা? 300। 300? হ্যাঁ, 300-400 তো স্যার হবে। 3-4টা নাকি 3-400? 300-400 বলছি স্যার। ও বাবা স্যার গো। মেয়েদের তো অনেক ড্রেস হয়। হায় রে হায়। অত বেশি হবে না স্যার। হ্যাঁ, আচ্ছা ধরেন হয়েছে 300 না, আমি ধরলাম 200, 200 না 100। কিন্তু প্রাচীন কালের ঘটনা কি? প্রাচীন কালের ঘটনা একটাই এত ছিল। সহজ ছিল না। আপনি এই বিসিএস এ জয়েনটা করেন, আপনি ড্রেস কিনতেই হবে, কিছু করার নেই। বুনিয়াদী প্রশিক্ষণে যাবেন, ড্রেস দিয়ে দিবে অনেকগুলো। এই সেই প্রশিক্ষণে যাবেন, ড্রেস, বহুত ড্রেস পাবেন। ড্রেসের যন্ত্রণা বাসা থেকে আপনারা বের করে দিতে চাইবে। আপনার মানে কি বলবো, আপনার যে হচ্ছে জীবন সঙ্গিনী থাকবে, সে অতিষ্ঠ, এই তোমার এত ড্রেস, জায়গা নাই, হ্যাঁ আমার আলমারিতে ধরে না, আরেকটা আলমারি কিনো। ওই আলমারি কিনবেন, ওইটাও সে দখল করবে, দখল করে বলবেন যে না তোমার এখানে জায়গা নাই, আরেকটা কিনো। এরপরে পারলে আপনাদের বের করে দিবে। এই ড্রেসের যন্ত্রণা। আগে চাকরিটা হোক। এখন চাকরি নাই, বেকার মানুষ, বাবার টাকায় চলেন। এখনই যদি এই অবস্থা, চাকরি হলে কি হবে? এখন আমার প্রশ্ন এখানে না, আমার প্রশ্নটা হচ্ছে যখন রাধা মেয়েরা, প্রাচীনকালে মেয়েরা বা ছেলেরা এত ড্রেস থাকতো না, মানুষের ঘরের চালা বিক্রি করে জমি কিনতো মাঠে। আর এখনকার মানুষ মাঠে জমি বিক্রি করে ঘর তৈরি করে, সুন্দর নন্দন তত্ত্ব তৈরি করে, নান্দনিক ঘর বাড়ি তৈরি করে। তখনকার সময়ের মানুষের ড্রেস খুব কম ছিল। মায়েরা বা মেয়েরা শাড়ির একটা আঁচল গায়ে প্যাচ দিয়ে আরেকটা আঁচল ধুয়ে দিত, ওইটা ধরে রাখতো, শুকানোর পর ওইটা পরতো, আর বাকি অংশ আবার ধুয়ে দিত। ওই সময়ের ঘটনা এটা। রাধারা যখন গোসল করতে নেমেছে, গায়ে সব ড্রেস খুলে জন্মদিনের ড্রেস পরে গোসল করতে নেমেছে যমুনা নদীতে। এখন দেখুন, ওই সময় মেয়েদের ঘাট এবং ছেলেদের ঘাট ভিন্ন ছিল। এখানে ছিল রেস্ট্রিক্টেড এরিয়া, কোনো ধরনের এখানে সাইনবোর্ড বা বিলবোর্ড ছিল না। কি আছে, রেস্ট্রিক্টেড এরিয়া বা ফিমেল জোন, নট অ্যালাউড এনি মেল পারসন, এরকম কিছু না। এখানে একটা উদাহরণ প্রাসঙ্গিক সময়ে বলি, একটু প্রাসঙ্গিক উদাহরণে বলি। সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি যদি বলি, আমাদের গ্রামের বাড়িতে বিশাল এক বড় পুকুর। আমরা ছোটকালে, বাচ্চাকালে যেটা দেখেছি, পুকুরের একপাশে মহিলারা গোসল করে, থালাবাটি ধোয়, কাপড় চোপড় ধোয়। এই ঘাটের আশেপাশে কোনো পুরুষ মানুষ স্বভাবতই যায় না, সচরাচর যায় না। আবার ওই যে ঘাটের চারদিকে ওই যে কলা গাছের পাতা দিয়ে অথবা বিভিন্ন খড়কুটা দিয়ে, বেড়া টেরা দিয়ে আটকে রাখছে, যে মেয়েরা গোসল করলে বাইরে থেকে কোনো পুরুষ দেখতে না পাই। ভালো কথা। যদি ছোট তখন হয়তো 1, 2, 2, 3, 4-এ পড়ি, কোনোদিন নিজের ফুফুই, নিজের চাচি, নিজের বড় বোনের সাথে গেলে যাওয়া যায়, না হলে মহিলারা দেয় দৌড়ানো। এই তুই স্যারাইন, এখানে কি করস, আমার আঞ্চলিক ভাষায় বললাম, এই স্যারাইন এখানে কি, মানে ছেলেরা এখানে কি।
এটা বোঝানোর জন্য মানে দেও দৌড়, মানে এই ঘাটের ধারে কাছে কি, তার মানে এটা বুঝিয়ে দিত ওই জন্মের পর থেকে ন্যাচারালি এটা মাথায় ঢুকিয়ে দিল যে ছেলেরা মেয়েদের এই গোসলের আশেপাশে আসতে পারবে না। এখন আমার দাদির সাথে থাকলে আমারে ঠেকাই কে, দৌড়ানে দিবা, আসো আমার সাথে দাদি আছে, আমার পাওয়ার, আমার দাদি, আমার ফুফি, আমার পাওয়ার, আজকে পারলে ঠেকাও। আচ্ছা এখন আসুন এই যে যে বিষয়গুলো তখনকার সময়ে মেয়েদের ঘাটের পাশে কেউ যেত না, কিন্তু কৃষ্ণ, কৃষ্ণ ঘটনা কি ঘটাই, মেয়েরা যখন তার সকল জামা কাপড় কানের নাকের হাড় সব মানে অলংকার সব উপরে রেখে গোসল করতে নেমেছে, কৃষ্ণ পিছন দিক দিয়ে এসে সব কাপড় ধরে উপরে কদম গাছের আগায় দিয়ে, হাই, তখন ওখানে গিয়ে শুধুই যে হাই দিয়েছে তা না, সে একটা গান ধরেছিল, তারে প্রথম দিন কি বলে গালি দিয়েছিল, কালো বলে গালি দিয়েছিল। কি কালো বলে গালি দিয়েছিল? কালো মানে খাদ পেতেছে, চাঁদ ধরিতে চাই, বামন কি আর হাত বাড়ালেই চাঁদের দেখা পায়, সে খাটো ছিল। এখন সে বলেছিল যে ভাবি আমি কইছি আমি তো 6টার মধ্যে বেরোবো, সেটা কি কি গো, তুই আপনি বলেছিস? কে গো এত কথা বলেন? হ্যাঁ, আপনার কথা শুনতে চাই না তো আমরা এখন। এখন আসুন আশেপাশে যারা আছে ওদেরকে মিউট করতে হবে, করে দাও। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। হ্যাঁ, এখন কালো পানিতে তোমার খুব ভালো লাগে, আর আমি কালো রে তোমার ভালো লাগে না, মানে এটাই বলতে চাইছিল, কিন্তু এটা কবিতার ভাষায় হয়ে গেল একটু ভিন্ন, গানের ভাষায় হয়ে গেল একটু ভিন্ন, যে যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, আরো অনেক কিছু, হাঁটু পানিতে নেমে কন্যা, এরপরে এই সেই 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 বিভিন্ন বিষয়গুলো। আশা করি কিছু গানগুলো আপনারা শুনে থাকবেন, এটা হচ্ছে এই অংশেরই অন্তর্ভুক্ত। এখন আসুন এই যে যে গানগুলো গিয়েছে, এটা দেখার পর বান্ধবীরা তাকে দেখে, হাই হাই, কৃষ্ণ তো উপরে, কৃষ্ণ তো উপরে, সমস্যা নাই, যাই হোক আমরা একটু মাথা ডুবো করে আমার মাথা আমার বডি শরীরে পানির ভিতর ঢুকাই দিলাম, খালি গায়ে গোসল করছে, কারণ ওই যে ড্রেস কোডের বিষয় আগে বলেছি। এখন যদি আমার বাসায় যান 8টা 10টা 15টা কাপড় টাপড় আছে, কিন্তু ওই সময় তো সবার 15টা ছিল না, কাপড় খালি গায়ে রেখে খালি গায়ে গোসল করে আবার এই কাপড় পরে মথুরার হাটে দুধ দই নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে, ওই সময়কার ঘটনা। এখন বান্ধবীরা রাগে খালি গায়ে, উপরে কৃষ্ণ, সবার হাতে কাপড় সবগুলো নিয়ে দেখার পর মেয়েদের মাথায় রক্ত উঠে গেছে, তখন সে বান্ধবীরা তারে গালি দেয়, ওরে ও কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে কানু হারামজাদা। এই কৃষ্ণটা এবার বলেছে কানু, এবং একটা ছোট করে একটা গালি দিয়েছে হারামজাদা, ও দুষ্ট, আমরা একটু গালি দিই না, তুমি একটা দুষ্ট। হ্যাঁ, এই টাইপের, খুব বেশি গালি দেয় নাই, কানু হারামজাদা, আর কোথাও কোনো গালি নাই। এখন প্রথমে বলেছে কলঙ্কিনী, তুই রাধা না থাকলে তো আমার কোনো সমস্যা নেই, তুই রাধা না থাকলে আমার কোনো সমস্যা নেই। এখন আসুন একজন বলছেন স্যার আপনি একটু কি করে দিতে পারবেন, অ্যাটাস্টেড করে দিতে পারবেন, অ্যাটাস্টেড এইখানে ক্লাসে না গো, এই এইগুলো কমেন্ট করেন কেন? হ্যাঁ, আপনার অ্যাটাস্টেড করার প্রয়োজন হলে বিদ্যাবাড়িতে আসেন, বহুত সিল আছে, কয়টা সিল লাগবে, এই এমডি স্যার থেকে শুরু করে বহুত স্যারের সিল আছে, আপনি আসলেই লাগাই নিতে পারবেন, শেষ। এখন আসুন এইগুলো ক্লাসের মাঝখানে আলোচনা করবেন না, বারবার আপনারা ওই যে মনোযোগটা একটু নষ্ট করে দেন। এখন আসুন এরপরে কি আছে, নৌকাখণ্ড, আর অনেকগুলো খণ্ড আছে, জন্মখণ্ড, দানখণ্ড, বৃন্দাবন, তাম্বুলখণ্ড, বারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড, সত্রখণ্ড, আরো অনেকগুলো খণ্ড আছে। ছাতা ধরে মেয়েটা যখন বাজারে যায়, প্রথম দিন দৌড়ে আসে, ও রাধা তুমি এত সুন্দর, তুমি তো রৌদ্রের আগুনে লাল হয়ে যাচ্ছ, আমার ছাতার নিচে আসো। তার ছাতাও কি সাধারণ ছাতা না, অসাধারণ ছাতা। কিরকম বিশাল বড় অসাধারণ ছাতা। ছাতা? আপনারা রাস্তায় মাঝে মাঝে দেখবেন বাংলালিংক কোম্পানি, এয়ারটেল কোম্পানি বিশাল বড় ছাতা নিয়ে তারা মার্কেটিং করতেছে, টেবিল একটা নিয়ে সিম বিক্রি করে, এই করে সেই করে, আশা করি নিজ জেলা শহরে দেখে থাকবেন। এই যে বিশাল বড় ছাতা, এক ছাতার নিচে 5 জন যাওয়া যায়, কৃষ্ণ তো সে রাখাল ছেলে, তার ছাতা ধরে সে 5 জনকে নিয়ে যেতে পারে, আসো একটু সক্ষতা পারে। এরপরে বলে আহারে রাধা, এই কাঠফাটা রোদের মধ্যে মাথার মধ্যে কাখে করে এত বোঝা নিয়ে যাচ্ছ, আমাদের দেও। রাধা চিন্তা করলে নেও, সমস্যা কি। এরপর সে কি করে, তার এই বোঝাটাও বহন করে, বোঝাটাও বহন করে নিয়ে যায়। দিন শেষে সে চায় কি শারীরিক সম্পর্ক, রাধা মেয়েটা এটাতে কোনো মতেই সে রাজি হয়নি, লাস্ট পর্যন্ত রাজি হবেও না। নৌকাখণ্ড, রাধা মেয়েটাকে কোনো মতেই সে বসে আনতে পারতেছে না, তার যত কৌশল অপকৌশল সব প্রয়োগ করেছে, কোনো মতেই সে সফল হয় না, সব জায়গায় সে ব্যর্থ, সব জায়গায় সে যখন ব্যর্থ, সর্বশেষ সে কি করেছে, পাটনি সেজেছে, মাঝি সেজেছে। সে 2 জনের একটা ছোট্ট নৌকা বানাইছে, ছোট্ট একটা নৌকা বানাইছে, যেখানে একজন মাঝি, অর্থাৎ একজন ড্রাইভার, একজন প্যাসেঞ্জার, একজন মাঝি আরেকজন লোক নেওয়া যাবে, ছোট্ট একটা নৌকা তৈরি করেছে, ভালো কথা। তৎকালীন সময়ের মানুষেরা বিশেষ করে বরিশাল, চাঁদপুর এবং হচ্ছে হাতিয়া, নোয়াখালী অঞ্চল, যেগুলো হচ্ছে নদী বিধৌত অঞ্চল, নদী যাদের যাতায়াতের প্রধান রাস্তা, এরা খুব ভালো বুঝবে। নৌকা দিয়ে যখন মানুষ নদী পার হবে, তখন তো ব্রিজ নাই এভেলেবল, তখন বিশাল বড় এক নৌকা ছিল, তারা বাৎসরিক এককালীন খণ্ড, মানে কি বলে হচ্ছে খণ্ড খণ্ড মানুষ মিলে এককালীন চাঁদা দিয়ে দেয়। এই চাঁদা দেওয়ার পর কি হবে, এই চাঁদার টাকায় মাঝি সারা বছর তাদেরকে পার করাবে, খুব ভালো পার করাচ্ছে। ওই দিন সে কি করলো, কৃষ্ণ কি করলো, সে মাঝি সেজে, পাটনি সেজে আসলো। সে বড় নৌকার মাঝিকে বললো, ভাই তোমাকে দেখতে খুব মলিন দেখা যায়, আরে কি পরিশ্রম করেছো, হ্যাঁ তোমার চাঁদ মুখটা সোনা মুখটা কালো হয়ে গেল।
তুমি চলে যাও, তোমার কাজ আমি করে দিই। না, আপনি যদি বলেন স্যার আপনি চলে যান, আপনার ক্লাস আমি নিয়ে দিই, আমি চিন্তা করবো আরে আমি মাস শেষে বেতন পাই। হ্যাঁ, আমি মাস শেষে বেতন পাই, এমন ছেলে পেলে যদি প্রত্যেকদিন একটা করে পাই, সমস্যা নেই। আমি থাকতাম স্যার এফ রহমান হল। 2017 সালের ঘটনা, আমাদের হলের মসজিদের হুজুরের হুজুর হঠাৎ করে অসুস্থ। তখন এক ছেলেকে বললে এই তুমি একটু নামাজটা পড়াও। ভালো কথা। হুজুর অসুস্থ, একদিন 2 দিন, তৎকালীন সময় ওনার বেতন হচ্ছে 86,000, 86,000 টাকা মাসিক বেতন পাই 2017 সালে। স্যার এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। হলের কেন্দ্রীয় মসজিদের মসজিদের মূল ইমাম যিনি, আমাদের এফ রহমান হলের মসজিদের ইমাম। 86,000, 86,000 টাকা বেতন পাই। প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা পদে সে জয়েন করেছিল, ইমাম। এটাও প্রথম শ্রেণীর চাকরি। বয়োবৃদ্ধ মানুষ, এক ছেলেটা নামাজ পড়াই 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 পড়াই। আচ্ছা যাই হোক, পড়াচ্ছে পড়াচ্ছে পড়াচ্ছে। এখন হুজুর নাই, নাই মানে হুজুর নাই। এখন ছেলে পেলে জানেই না যে হুজুর কই। এখন আসুন হলে যারা হুজুর, হলে তো আর এত বেশি বিষয় না, যে কোনো যে কেউ আসলে "এই নামাজ কে পড়াইতে পারে 5 জন, যাও নামাজ পড়াও, শেষ হয়ে গেল। হুজুর তো নাই, তো নাই, হুজুর কি মজা। 3 মাস পরে হুজুর আসছে, হুজুর আসে এই ছেলের খুঁজে, এই ছেলে নাই। তাহলে আমি কারে দিয়ে গেলাম? হল কেমনে চলে? এমনি চলে, অটো চলে। এখন আসুন, এখন হুজুরে যে মজাটা পেয়েছে, এই মজাটা হচ্ছে মাঝি পাবে। মাঝি কৃষ্ণ এসে বললো যে ভাই তুমি চলে যাও, তোমার অনেক বেশি পরিশ্রম হচ্ছে, তোমার দেখতে কালো মনে হয়। মাঝিও চলে গেছে। কৃষ্ণ বড় নৌকা নিয়ে 2-3 ধাপে যতগুলো মানে হচ্ছে কি আছে, যে প্যাসেঞ্জার আছে সবাইকে নিয়ে আসলো। যখন দেখলো দূর থেকে যখন দেখলো রাধা এবং তার কাফেলা আসতেছে, তৎকালীন সময় মানুষ যখন বাজারে যেত, দল ধরে যেত, দল ধরে যেত, দল ধরে যেত, একসাথে যেত না। কারণ ওই যে রাস্তায় মাঝখানে ডাকাত থাকবে, এই থাকবে সেই থাকবে। আগামী ক্লাসে আমরা পড়বো মাইনকা চেপা। মাইনকা চেপা মানে হচ্ছে মানিক ডাকাতের পালা, নিজাম ডাকাতের পালা, সব বেশ কিছু পালা আছে আমাদের এখানে। এই পালাগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। তখনই আপনি বুঝতে পারবেন যে কেন মানুষ দল বেঁধে বাজারে যেত। হয়তো আপনারা যারা গ্রামে থেকেছেন, এরকম কেউ কি আছেন যে নিজে দল বেঁধে বাজারে গিয়েছেন অথবা এসেছেন? বাজার শেষ হলে প্রাচীনকালে মানুষের একটা সংস্কৃতি ছিল, ছেলেরাদেরকে মিউট করেছিলাম। কাকে? ছেলেরা মিউট কি আছেন? ছেলেরা মিউট কি আছেন? কথা বলুন। কেউ নাই? এটা কেমন কথা? মিউট তো করেছিলাম একটু আগে, কাউকে খটখট শব্দ হচ্ছে। মিজানুর রহমান, আপনি মিউট আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কখনো দল বেঁধে বাজারে গিয়েছেন জীবনের ছোট সময়? স্যার আমরা সময় তো গাড়ি ঘোড়া শুরু হয়ে গেছে, তবে আমার বাপ চাচারা গিয়েছে? দল বেঁধে বাজারে গেছে। কখনো ডাকাতের পাল্লায় পড়েছে আপনার বাচ্চা ছাড়া? আর আমার বাপ চাচারা কখনো পড়েন নাই। শুনেছেন? এর আগে দাদারা পড়েছে? অবশ্যই স্যার, এই সময় তো রাস্তাঘাটে মানুষ সব সময় থাকতো না। আচ্ছা ঠিক আছে, এতটুকু জানা দরকার যে তৎকালীন সময় যখন মানুষ বাজারে বের হতো তখন দল বেঁধে বের হতো। এখন যখন রাধা এবং তার বান্ধবীরা দল বেঁধে যখন তার আসতেছিল, রাধা এবং তার বান্ধবীরা যখন দল বেঁধে আসতেছিল, এই দল বেঁধে আসার পর কৃষ্ণ ওই যখন দেখলো দূর থেকে রাধার কাফেলা আসতেছে, তখন সে বড় নৌকা ডুবাই দিল। ডুবাই দিয়ে ছোট্ট নৌকা নিয়ে বসলো। ছোট্ট নৌকা নিয়ে যখন বসলো, ছোট্ট নৌকা নিয়ে বসার পর একজন একজন করে পার করে আসো। আর একটা গান ধরেছিল। কি গান ধরেছিল? সব সখী রে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, কি জানি। আচ্ছা এখন আসুন, এই যদি সম্ভব হয় আমি দুই একটা গান লাস্টে আপনাদেরকে জিজ্ঞাসা করব, যে বাংলা সাহিত্য এবং সংস্কৃতির অংশ হিসেবে এই গানগুলো এখান থেকে এসেছে। এটা শোনার পর রাধার বুক তো দরপর দরপর শুরু করতে, নিশ্চিত এটা তো কৃষ্ণ ছাড়া আর কেউ না। হ্যাঁ, সবার সাথে একই ঘটনা, আমার সাথে ভিন্ন ঘটনা। ঘটনা কি? রাধা এই নৌকায় যাবে না, তার বান্ধবীরা একজন একজন পার হচ্ছে, সে হেলাই বেলাই করে সন্ধ্যা বানাচ্ছে। এদিক দিয়ে সব তার বান্ধবীরা শেষ, সূর্য ডুবে যাবে, ওই পারে রাধা একা। রাধা চিন্তা করলো বড় নৌকা আসবে না। রাধা তো বসে আছে অগাধ বিশ্বাস, প্রত্যেক দিনের মতো নৌকা আসবে, আমার নৌকায় আমি যাব। কিন্তু আজকে যে নৌকা আসবে না, এটা তো রাধা জানে না। নৌকা তো ডুবেই রাখছে সে। যখন দেখছে আর কোনো নৌকা নাই, এদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, ওদিক দিয়ে তার বান্ধবীরা সবাই ওই পারে গিয়ে ওয়েট করতেছে, না গিয়ে আর কোনো রাস্তা নাই। যখন সে এই নৌকায় উঠলো, মাছ নদীতে যাওয়ার পর বললো বহুত দিন ঘুরাইছো তুমি, হ্যাঁ? ওই যে একটা গান আছে না, আর কয়দিন ঘুরাইবা, হ্যাঁ? আজকে আর ঘোরানোর সুযোগ নাই। এখন সে বললো এইবার যদি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হও, তাহলে আমি তোমাকে পানিতে ডুবিয়ে মারবো। তখন সে চিন্তা করলো, তাও রাজি হলো না। নৌকা সে ডুবাই দিল, সে ভাবছে না ডুবাবে না, ডুবাই দিল। তখন সে তার কুলে গিয়ে উঠলো, তাদের মিলন হলো। এইটা দেখার পর তার বান্ধবীরা, রাধার বান্ধবীরা রাধার বান্ধবীরা এই পারে আসার পর তাকে বলেছিল, রাধা ওই পারে যাওয়ার পর, সরি, মেয়েটা ওই পারে গিয়ে বললো, প্রথম একটা গান ধরেছিল, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, আকুল দরিয়ার মাঝি কুল নাই রে, তুই আগে আমারে ডুবাইছিস, এরপরে কি আছে, আমারে ভাসাইলি রে। এখন যখন তার বান্ধবীরা এখন তারা দেখেই টিপ্পনি কাটা শুরু, হ্যাঁ
এতদিন বলছো যে তুমি কৃষ্ণের সাথে তোমার কিছু নাই, এখন তলে তলে টেম্পো চালাও আর আমরা বললেই শেষ। এখন আসুন, এই ঘটনা বলার পর তার বান্ধবীরা যখন এটা বলেছিল তখন সে বলেছিল যে না, কখনোই না, কখনোই না। এই এই আপনারা কেমন দেখুন, কমেন্ট করেন, আমি পড়ি না, আবার বলেন স্যার আমার কমেন্ট কি পড়েন না, আমার কমেন্ট কি যায় না। কি একটা বিপদ, আপনাদের কমেন্ট আসছে, আসছে, আমি দেখছি, আমি পড়েছি, কিন্তু আমি বলবো না। হ্যাঁ, অপ্পো A3 স্যার, শেষে আমাদের জন্য একটা গান গাইবেন প্লিজ। আপনারা যদি কেউ গান গাইতে চান তাহলে কমেন্ট করে রাখুন, আপনাদেরকে আমি সুযোগ দেবো। কাউসার আহমেদ, আপনার প্রশ্ন পেয়েছি, এটা সরাসরি গান না, সরাসরি শ্রীকৃষ্ণ কীর্তনে সরাসরি নেই, তবে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এই গানগুলোকে বের করা হয়েছে। এখন আসুন সহ আপনাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্ন দেওয়ার চেষ্টা করব। এই লোক সম্মুখ করে সে মাছ নদীতে নৌকা ডুবিয়ে দেই রাধাকে সম্মুখ করে, লোক লজ্জার বয়ে রাধা সখীদের বলে যে নৌকা ডুবে গিয়েছিল, কৃষ্ণ না থাকলে সে মরেই যেত, কৃষ্ণই তার জীবন বাঁচিয়েছে। এখন তার কথা হচ্ছে, এখন তার কথা হচ্ছে যে এখন ঘটনা কি ঘটলো, আর এখানে এসে কি বললো। নতুন জামাই, নতুন বর যখন শ্বশুর বাড়িতে গিয়ে পেট খারাপ করে, তখন তার বউ কি বলে, না মা আমার বরের অসুস্থ না, পেট খারাপ আমার, কারণ এখন তো জামাইয়ের বদনাম করা যাবে না। এখন বিষয়টা হচ্ছে এরকম যে দোষ কৃষ্ণের না, দোষ তো আমার, আমারে তোমরা এখন আমারে এত কথা বলো, হ্যাঁ আমি তো মরেই যেতাম, একটু পরে লাশ নিয়ে যেটা করে কান্নাকাটি শুরু করে দিলেই সব সমাধান হয়ে গেল। এখন আসুন, বার খণ্ড, ওই যে বার বহন করে ক্লান্ত হয়ে গেলে মজুরের বেশি আসে, বৃন্দাবন খণ্ড, কলিয়ে দমন খণ্ড, যমুনা খণ্ড, ওই যে হার নিয়ে কদম গাছে উঠে, কদম গাছে উঠে বসে থাকে, খুঁজতে গেলে অনেক ঝামেলা করে, হার খণ্ড, তার হার নিয়ে যায়, গলার হার নিয়ে যায়, বহুত কাহিনী, বান খণ্ড, তীর নিক্ষেপ করে, বংশী খণ্ড। আমরা দেখবো প্রথম 10টা খণ্ড। এখানে আমরা দেখতে পাই আমার পূর্ব বাংলা কবিতার মধ্যে সৈয়দ আলী হাসান একটা লাইন দিয়েছেন, 1 2 3 কত দশা বিরোহিনীর, 1 2 3 10টি, এই বিরোহিনীর দশা হচ্ছে 10টি, তার মানে 10টা দফাই সে কি করেছে, কৃষ্ণ আর রাধার পিছনে করেছে। এরপরে আমরা 3টা খণ্ডে দেখবো না, রাধা কৃষ্ণের পিছনে করবে। এখন এই যে শারীরিক সম্পর্ক হলো দুজনের মধ্যে, এরপর থেকে আমরা দেখবো চিত্রপট ভিন্ন, কৃষ্ণের পিছনে রাধা ঘুরতো, রাধা এখন ঘুরবে, আগে কৃষ্ণ ঘুরতো, এখন রাধা ঘুরবে। এখন দেখুন, যারা যারা লিখতেছেন স্যার লেখাগুলো ক্লিয়ার না স্লাইডে, ওনাদের কমে নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্ক সমস্যা যদি থাকে আপনার এখানে এটা ঘোলাটে হয়ে যাবে, আপনার এখানে এটা ঘোলাটে হয়ে যাবে। এখন আসুন, বংশীখণ্ড, এখন রাধার কৃষ্ণের তো গুণ একটাই, তার তো কোনো গুণ নাই, সে খুব ভালো বাঁশি বাজাইতে পারে। এখন এটা দেখে কৃষ্ণের প্রতি রাধা খুব আকৃষ্ট, কারণ তার হাজব্যান্ড ছিল নপুংসক, তার হাজব্যান্ড ছিল নপুংসক। যখন এই যে যে ঘটনা ঘটলো, আশা করি বাকিটা সবাই বুঝতে পারছেন, তখন এই ঘটনা ঘটার পর থেকে কৃষ্ণ রাধার প্রতি খুবই আগ্রহী, সরি রাধা কৃষ্ণের প্রতি খুবই আগ্রহী, কিন্তু কৃষ্ণ তারে আর পাত্তা দেয় না। সে মনে করে সারাদিন রাধার খালি বাঁশি সুর তার কানে বাজে, ঘুমাইলেও বাজে, বসলেও বাজে, রাত্রেও বাজে, দিনেও বাজে, দৌড়ে যায় কদম্ব তরুর নিচে গিয়ে কাউরেই পাই না। তখন এখানে একটা গান আছে, প্রাণ সখী রে বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, এই গানটা কেউ বলতে পারবেন? কমেন্ট করতে হবে, অনেকের হাত তোলা আছে যার কারণে আমি বুঝতে পারবো না, যাদের হাত তোলা আছে আমি ওদেরকে হ্যান্ড রেজ নামিয়ে দিলাম। এই গান কেউ গাইতে পারবেন? গাইতে পারলে নতুন করে একটু হাত তুলবেন 1 মিনিট পরে। আমি লাস্টে 2টা গান বলতে বলবো হিন্দু ধর্মের মধ্যে যে কোনো একজনকে, অথবা যদি এর বাইরেও কেউ পারেন, 340 জন আছেন, কেউই গান পারেন না, বংশী বাজাই কে রে সখী, বংশী বাজাই কে, এই গান বলতে পারবেন কেউ? একজনও নাই? তাহলে আমাকে অনেক কিছু স্কিপ করতে হবে, আমিও বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। কে? জাহিদ হাসান, আপনি হাত তোলেন, এই গানটা বলতে পারবেন কে? একটু হাত তোলেন। কি শেষ? শেষ। আল্লাহ হাফিজ। না লাভ না, 12টা পর্যন্ত, আমার একটা আছে 10টায়। ও আচ্ছা, আমার 11টায় শেষ। 12টা। আচ্ছা ঠিক আছে। এমনি জাহিদ হাসান, আপনি মিউট আছেন, কথা বলুন। নীতি, আপনি একটু হাত তুলে রাখুন। জি, আপনার সময় 2 মিনিট, আপনি গানটা শোনাবেন আমাদেরকে। স্যার পুরোটা মনে নাই, অল্প কিছু যতটুকু লাইন মনে মনে আছে, যতটুকু পারেন, যেহেতু কেউ সাহসই করে নাই, তার মানে আপনি যা করবেন ফাটাই দিবেন, মানে এইটাই শেষ, এইটাই বাংলাদেশের শ্রেষ্ঠ গান। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, আমার মাথার বেনি খুইলা দিমু তারে আইনা দে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে। এতটুকু মনে আছে স্যার। এটা কি আর কেউ পারবেন? অন্য এতটুকু। কেউ বলতে পারবেন? এতটুকু, থ্যাংক ইউ, অনেক ভালো করেছেন। আপনি এটা মনে রাখবেন যে বিসিএস এর ভাই গান জিজ্ঞেস করে, না পারলে ব্যর্থতা। আমার ছোট ভাই 43তম বিসিএস এ রাষ্ট্রবিজ্ঞানে এডুকেশন ক্যাডারে ফার্স্ট হয়েছে, তাকে একটা গান বলেছিল, বলেন কোন গান? পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকার নিজাম ডাকাইতের পালায় একটা গান আছে, ধন্য ধন্য মেরা সিলসিলা, দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া, ফার্স্ট বিসিএস, অ্যাপিয়ার বিসিএস শিক্ষা ক্যাডারে ফার্স্ট হয়েছে।
ফার্স্ট বিসিএস জীবনের প্রথম বিসিএস এ শিক্ষা ক্যাডারে ফার্স্ট হয়েছে। ধন্য ধন্য মেরা সিলসিলা দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। বলে যে ভাই এই গান তো পারি না, বহুত দিন আগে গান গাইতাম, মাদ্রাসায় পড়েছিলাম ইন্টারমিডিয়েটে, তখন ভালো গান গাইতাম, হলে যাওয়ার পর আর কোনোদিন গান টান গাওয়া হয় না, শিবির ব্লেম দিবে, এই সেই বিভিন্ন কিছু, ইসলামী সঙ্গীত গাওয়া হয় না। এরপর আমি বললাম রাস্তা থামায় দিল কাফেলা, আর মনে নাই। এই একই শব্দ 3 বার 4 বার, স্যারেরা এত মজা পেয়েছে, এত মজা পেয়েছে যে আমার আর থামাই না। যখন বলে রাস্তা থামায় দিল কাফেলা, আমি আর পারি না, একই লাইন 3 বার 4 বার বলি, তখন আমার বোর্ড চেয়ারম্যান বলে, হ্যাঁ থামো, তোমার রাস্তা আর থামানো দরকার নাই। তার মানে স্যার বুঝতে পেরেছে যে এই ছেলে আর পারে না গান। তার মানে ভাইবা যথেষ্ট ভালো হয়েছে। প্রথম বিসিএস এ, অ্যাপিয়ার্ড বিসিএস এ শিক্ষা ক্যাডার, তার শিক্ষা ক্যাডারদের মধ্যে ফার্স্ট হওয়া এতটা সহজ বিষয় না। এখন আসুন, এই কদমতলায় যখন যাই তখন সে পাগল হয়ে যায়, আমার মাথার বেনি খুলে দিব, তারে আইনা দি, নাকের নলক খুলে দেবো, হাতের দুইটা খুলে দেবো, যা আছে সব দিয়ে দেবো, আমি তো আও তোমরা আমরা তামারে তারে আমারে কাছে এনে দেবো। এটা ছিল তারা কৃষ্ণের এই যে রাধার যে আকুতি। আমরা কারণ এখানে রাধা আমরা দেখতে পাই ঘটনা একটি ভিন্ন। রাধা বিরহ খণ্ড, রাধা বিরহ মানে ব্রেকআপ, আর একজন আরের সাথে আরেকজনের মিল নাই, এরকম না, একজনের মিল নাই আরেকজনের সাথে, আরেকজন পাগল তার জন্য। কৃষ্ণ তাকে আর দেখতেই পারে না, তাকে বলে আমার একটু কটু কথা বলেছে, আমার বাম পাশে একটু আঘাত পেয়েছি, আমি তারে আর চাই না, আমি তারে আর চাই না। বড়াই রাধা কৃষ্ণের সম্পর্কের কথা জানলো কিভাবে? রাধার হাজবেন্ড আছে, বড়াই রাগ করে নাই, কে গো রাত্রি, এই আপনার নিয়ে আমি কই যাই। এই আপনারা এরকম আরো বেশ কয়েকটা কমেন্ট করেছেন, স্যার এটা কি সত্যি মিলন হয়েছিল? কি গো আপনার এত আগ্রহ কেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা গল্প বলি। আমার এক জেঠিমা ছিল, ছোট সময় তার ঘরে টিভি ছিল, তার ঘরে টিভি, সে দেখতো কে কে খলনায়ক, এই একটা কুট না, এরা দেখলে তার মাথা নষ্ট, এর চরিত্র খারাপ, এই যে আসলে খারাপ না, সেই যে একটা চরিত্রকে অভিনয় করে, এটা তার মাথায় ঢুকতো না, তার মাথায় ঢুকতো বেটাটাই খারাপ। নাম বলতে যাচ্ছি না, বিষয়টা আপনার কাছে এরকম যে এরপরে কি, এরপরে কি, একটু ধৈর্য ধরুন, শুনুন, এর বাইরে আপনার শোনা দরকার নেই, যতটুকু দরকার আমি বলবো। দুজনের প্রেমের ব্রেকআপ, উদাসীনতা প্রকাশ করে কিন্তু রাধা কৃষ্ণের প্রতি পুরোপুরি আকৃষ্ট। কৃষ্ণ তাকে সহজে দেখা দেয় না, বিরহে কাতর রাধা কৃষ্ণকে খুঁজতে থাকে। অবশেষে বৃন্দাবনে বাজানো অবস্থায় পাই, কৃষ্ণকে পাওয়া যায়, বরের মধ্যস্থতায় তাদের মিলন হয়। রাধা ঘুমিয়ে গেলে রাধাকে রেখে কৃষ্ণ কংস বধ করতে মথুরাতে চলে যায়। ঘুম থেকে উঠে কৃষ্ণকে না পেয়ে সে বিরহে পাগল হয়ে যায়। এই পাগল হয়ে যাওয়া থেকে আরেকটা খণ্ড হলো বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন, শ্রেষ্ঠ অংশ, তার নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীতে গিয়ে আমরা এই অংশটুকু পাবো, এই বৈষ্ণব পদাবলীতে গিয়ে আমরা এই অংশটুকু পাবো, রাধা বিরহ। এখানে একটা গান আছে হিন্দু সমাজের মধ্যে খুব বেশি ফেমাস, খুব বেশি ফেমাস, বাংলা সাহিত্যের লোক সাহিত্যের একটা অন্যতম দৃষ্টান্ত, লোক সাহিত্যের অন্যতম দৃষ্টান্ত। কি গান কেউ বলতে পারবেন? বাংলার হিন্দু সমাজে সবচেয়ে বেশি প্রচলিত এই গানটা, রাধা বিরহ, একজন আরেকজনের বিরহে পাগল, তখন সে গান গিয়েছিল। কেউ কি বলতে পারবেন কোন গান? ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়া গো। এই গান কেউ বলতে পারবেন? কেউই বলতে পারেন না। 340 জনের মধ্যে নীতি, আপনি মিউট আছেন, আপনার সময় 2 মিনিট। নীতি আনমিউট অপশনে চাপ দেন, আপনি আনমিউট অপশনে চাপ দেবেন। নীতি, রাকিব সরকার আপনি একটু হাত তুলুন। জান্নাতুল, নীতিকে আমরা পাচ্ছি না সংযুক্ত করতে। জান্নাতুল আপনি আমাকে শুনতে পাচ্ছেন মেবি, আনমিউট অপশনে চাপ দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আপনার সময় 2 মিনিট, আপনি এটা বলবেন। আচ্ছা, আমি অল্প একটু পারি। যতটুকু পারেন। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া। আর এটুকুই পারি। রাকিব সরকার টান দেন বাকি অংশ। জি স্যার, চেষ্টা করছি স্যার। আপনার সাথে হ্যাঁ, আপনার সাথে ডুয়েটে আছে নীতি, আর পাশে আছে মনশ্রী দে। টানেন, সময় 2 মিনিট। স্যার চেষ্টা করছি। বলুন। কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, আমি রাধা মইরা যাইমু, কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া।
রাকিবের সংযোগ বিচ্ছিন্ন। নীতি, আপনি শুরু করতে পারেন। ভ্রমর কয়ুগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ুগিয়া কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা মইরা যাই কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়ুগিয়া। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মনোশ্রী দে, 1 মিনিট আপনার সময়। ভ্রমরে কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা মইরা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়ুগিয়া ভ্রমর কয়ুগিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ুগিয়া ভ্রমরে ভাই বিরাধার বলে শুনো রে কালিয়া নিভা ছিল মনের আগুন কি দিলা জ্বালাইয়া রে ভ্রমরে কয়ুগিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক সুন্দর গেয়েছেন, অনেক সুন্দর গেয়েছেন। আমাদের সময় সংকটের কারণে শুনতে পারিনি। আমাদের সময় হাতে থাকলে হয়তো আপনাকে আরো সময় দিতে পারতাম। এখানে দেখুন অনেকগুলো গান আছে, আমি সবগুলোতে আপনাকে ডাকিনি। এখানে আপনাদের যে কয়জন পারফরমেন্স করেছেন তার মধ্যে একজন আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের ত্রিশাল সঙ্গীত বিভাগ। আচ্ছা, যাই হোক, আরো আরো ভালো ভালো গান শুনতে পাবো পরবর্তী কোনো একটা ক্লাসে। একজন কমেন্টে লিখছেন, স্যার আমরা ক্লাসের শেষে বিনোদন করলে ভালো হয়, এখন পড়াশোনা করলে ভালো হয়। দেখুন, এটা বিনোদন নয়, এটা আমার ক্লাসের অন্তর্ভুক্ত। এটা আমার ক্লাসের একটা অন্তর্ভুক্ত বিষয়। যখন কাজী নজরুল আসবে, সাজ্জাদুর রহমান, আমি আপনাকে অনুরোধ করছি আপনি একটু প্র্যাকটিস করে রাখুন। যখন কাজী নজরুলের সাহিত্য পড়াবো তখন আমি আপনাকে ধরবো, তৌহিদের ওই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, তোরা দেখে যাবি না মায়ের কোলে, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। হ্যাঁ, আমি যদি আরব হতাম মদিনার এই পথ, ক্ষুধার প্রেমে সরাবো পিয়ে, বেহুশ হয়ে রই পড়ে হাই, সহ বেশ কিছু ইসলামী সঙ্গীত। যখন রবীন্দ্রসঙ্গীতে আসবো তখন দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা আর ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, এবং শ্রীলঙ্কা জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের কি সামঞ্জস্যতা আছে। বেশ কয়েকজন, এটা মনে রাখবেন, আমি আজকে যে অংশটুকু ওদেরকে গান করতে বলেছি এটাও শ্রীকৃষ্ণ কীর্তনের একটা অংশ, এটাও শ্রীকৃষ্ণ কীর্তনের একটা অংশ। মনে রাখতে হবে, আপনাকে বিসিএস ক্যাডার সার্ভিসে যদি আসতে চান, আপনাকে সিভিল সার্ভিসে আসতে হলে আপনাকে চতুর্দিকে চতুর্মুখী গুণাবলী থাকতে হবে। কাকে ভাইবা বোর্ডে কোন প্রশ্ন করে ফেলে এটা বলাটা মুশকিল। আচ্ছা, এখন আসুন। তবে হ্যাঁ, সব ক্যাডারে সমান কিছু বিষয় না, কার তাকদিরে কোন প্রশ্ন করা হয় এটা আমি নিজেও জানি না। দেখুন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আপাতত শেষ, তবে শেষ খণ্ডের মধ্যে দিয়ে বৈষ্ণব পদাবলিতে যাবো। তার আগে আমরা এটাকে শেষ করতে যাচ্ছিলাম। এই শ্রীকৃষ্ণ কীর্তনটা বাংলা সাহিত্যের মধ্যযুগের একটা বই, কিন্তু আমরা আমাদের হাতে পেয়েছিলাম 1909 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে পেয়েছিলাম হচ্ছে কি চর্যাপদ, আর 1909 খ্রিস্টাব্দে এই বইটাকে আমরা পেয়েছিলাম 1909 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রাম থেকে 46 বিসিএস এর প্রশ্ন। কাকিল্লা গ্রামে ভ্রমণকালে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থের গোয়ালঘরের মাচা থেকে, গোয়ালঘরের মাচা মানে ওই যে আগেকার সময় গোয়ালঘরের মাঝখানে উপরের দিক থেকে একটা কাঠের তক্তা টানিয়ে রাখতো, এটার উপর বইপত্র রাখা যেত, এটাকে বলা হয় মাচা। এটাকে বলা হয় কি মাচা। এখন আসুন, এই মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটা আবিষ্কার করা হয়। এইবার আসছে কাকিল্লা গ্রাম। যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে বসন্ত রঞ্জন রায় বিদ্যোৎ দুর্লভ।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন বসন্ত রঞ্জন রায়। ওনার উপাধি হচ্ছে বিদ্যাদ্বল্লভ। উনি যখন আবিষ্কার করেছেন, আবিষ্কার করার পর দেখলেন তিনি এটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের একটা বই। তখন তিনি এটাকে আজকের বাংলা ভাষায় লিখে তিনি প্রকাশ করেছেন 1916 খ্রিস্টাব্দে। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, যে সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়, বলবেন যেই পরিষদ থেকে চর্যাপদ প্রকাশিত হয়েছে, সেই পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1909 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন। 1909 খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেছিলেন কোন গ্রন্থ? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি। এটাই আসছে 46 BCS এ। যিনি রচনা করেছিলেন তার নাম বড়ুচণ্ডী দাস, তার উপাধি হচ্ছে কি অনন্ত বড়ু অথবা বড়ুয়া। এখন আমরা যাব হচ্ছে বাংলা সাহিত্যের শেষ খণ্ডের সাথে রাধা বিরহ। এই খণ্ডের মধ্যে যাব বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী হচ্ছে বৈষ্ণবীয় ধর্মের কাহিনী নিয়ে যে সাহিত্য রচনা করা হয় তাকেই বলে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী নিয়ে আমাদের বিসিএস প্রিলি এবং রিটেন দুই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আসে। বৈষ্ণব পদাবলী পড়তে গেলে আপনাকে প্রথমেই পড়তে হবে বিদ্যাপতি। 1380 খ্রিস্টাব্দে মিথিলাতে জন্মগ্রহণ করেছেন, 1460 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিব সিংহের সভাকবি, বা তাকে বলা হয় পোয়েট লর্ডেট, আমরা যাকে পাই ইংরেজি সাহিত্যে। তার উপাধি ছিল তিনটা: কবি কণ্ঠহার, অভিনব জয়দেব এবং হচ্ছে মিথিলার কোকিল। মিথিলার কোকিল, অভিনব জয়দেব এবং কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত এই বিদ্যাপতি তিনি বাংলা ভাষায় নয়, তিনি সাহিত্য রচনা করেছিলেন বাংলা সাহিত্যের ইতিহাসে। তিনি তাকে বলা হয় ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষা বাংলা এবং মৈথিলি দুইটা ভাষার সংমিশ্রণ করেছেন। তার একটা বিখ্যাত উক্তি আপনাকে রিটেনে লিখতে হবে, প্রিলিতে মাঝে মাঝে আসে, এ সখী হামারি দুঃখের নাহি উর, এ ভরা বাদর মা হবাদর শূন্য মন্দির মুর। আবার আমাকে ফিরে যেতে হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ খণ্ডের মধ্যে। শ্রীকৃষ্ণ কীর্তনের রাধা বিরহ খণ্ডে আমাকে আবার ফিরতে হচ্ছে। এটার অর্থ দেখুন, হে সখী, হে আমার বান্ধবী, এ সখী দুঃখের নাহি উর। এই কষ্ট কি ওর কি কোনো দুঃখ নাই? দুঃখের নাহি উর, ওর কি কোনো দুঃখ নাই? এ ভরা বাদর, এ তো ভাদ্র মাস, বাদর মা হবাদর, এর মানে মহাভাদ্র মাস, শূন্য মন্দির মুর, আমার মন্দির শূন্য কেন? এটার অর্থ বুঝতে হলে আগে দেখতে হবে এ সখী হামারি। হামারি মানে হচ্ছে কি বাংলা না, এটা হচ্ছে মৈথিলি। দুঃখের নাহি উর, এ বরা বাদর, বাদর মানে হচ্ছে মৈথিলি, এটা হচ্ছে বাংলা। এই কষ্টকে, এই যে দুজনের প্রেমের বিচ্ছেদ, ব্রেকআপে আমি যে কষ্ট পাচ্ছি, এই কষ্ট কি কৃষ্ণের নাই? কৃষ্ণ কি এই কষ্ট পাচ্ছে না? সবার ঘরে হাজবেন্ড আছে, এখন বর্ষাকাল, প্রচন্ড বর্ষা, চতুর্দিকে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, আপনারা বাচ্চা কাচ্চা মানুষ, আপনাদেরকে অনেক কিছু বলা যাবে না। সবার ঘরে হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড কোথায়? আর সবার মন্দির, আমরা পাবো ব্যাকরণে পড়বো, মন্দির মানে হচ্ছে কি, এটাকে বলা হয় কি যুগরর শব্দ। যে আগেকার সময় সব ঘরকে মন্দির বলা হতো, এখন সময়ের প্রেক্ষাপটে শুধুমাত্র হিন্দু ধর্মের ধর্মীয় উপাসনালয়কে বলা হয় মন্দির। তার মানে হচ্ছে সবার মন্দিরের মধ্যেই তার হাজবেন্ড আছে, শূন্য মন্দির মোর। আমার এই ঘর শূন্য কেন? আমার ঘরে রাধা নাই কেন? সরি, কৃষ্ণ নাই কেন? আমার কৃষ্ণ কোথায় আছে? এই আমার শূন্য কেন? আমার শূন্যতা কোথায়? এই কৃষ্ণের কি কষ্ট লাগে না? এই কষ্ট কি শুধুই আমার? এই যে তার প্রশ্ন, এটাকে করেছিলেন কে? ব্রজবুলি ভাষায় করেছিলেন বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি বিদ্যাপতি। এ সখী হামারি দুঃখের নাহি উর, এ ভরা বাদর মা হবাদর শূন্য মন্দির মোর। এরপরে আসুন, বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর আদি কবি বলা হয়, বৈষ্ণব পদাবলীর প্রথম বাঙালি কবি বলা হয় এই চণ্ডীদাসকে। চণ্ডীদাসের সময়কাল 14 শতকের শেষার্ধ থেকে 15 শতকের প্রথমার্ধ। তিনি পূর্ব বাংলার কবি ছিলেন। বাংলা সাহিত্যে তিনি দ্বিজ চণ্ডীদাস নামে খ্যাত। তিনি খাঁটি বাংলা ভাষার পদ রচনা করেন। তিনি বাংলা বৈষ্ণব পদাবলীর প্রথম কবি। বাংলায় বৈষ্ণব পদাবলীর প্রথম কবি, ইম্পর্টেন্ট তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে বলেছেন দুঃখের কবি, এটাও বিসিএস রিটেনের প্রশ্ন। কেন বলেছেন? কারণ তার কবিতায় আছে অতলান্ত বেদনার সুর, হতাশ হতাশ হতাশাবাদী কবি। ইংরেজি সাহিত্যে পাবেন হতাশাবাদী কবিকে অথবা আশাবাদী কবিকে। জন মিল্টন কি, জন কিটস কি, কে কেমনে মারা গেল, বা কে কোথায় কি হলো। এই মিঠু সরকার, আপনার চুল বড় বড়, আপনি কি বাউলের সাথে সম্পৃক্ত আছেন কিনা? মিঠু সরকার, আপনারা তো মনে হচ্ছে আপনি ওই যে মমতাজ আপার দলের কেউ কিনা। না স্যার, তাহলে আপনার চুলের এই অবস্থা কেন? রেখেছি স্যার। আপনি কি এটা সুন্নতি তরিকায় রাখছেন নাকি বাউল তরিকা, কোনটা? কোনোটাই না, শখ করে স্যার। কোনটাই না, শখ করে রাখছেন। বাহ, আমাদের সাথে বেশ কিছু ছেলে পেলে ছিল তখন শখ করে ছাত্র জীবনে চুল রাখতো, এখন খুব একটা নাই। এখন ওদের চুল দেখি মাঝে মাঝে আমাদের চেয়ে ছোট, মাঝে মাঝে এত স্মার্ট হয়েছে ওদের চুল এখন আমাদের চেয়ে ছোট। আচ্ছা, এখন আসুন, কোথায় ছিলাম? ওই চণ্ডীদাসের কিছু উক্তি। চণ্ডীদাস দেখুন, সে হচ্ছে একজন পুরোহিত, সে একজন মন্দিরের রক্ষক, ব্রাহ্মণের ছেলে। সে ব্রাহ্মণের ছেলে, খুব ভালো কথা। তার বাড়ি হচ্ছে বর্তমান মাগুরা জেলা। মাগুরা জেলার হচ্ছে কালিন্দী নদীর তীরে। এই পারে হচ্ছে চণ্ডীদাসের বাড়ি। এখানে তার হচ্ছে মন্দির। এই মন্দির দেখাশোনা করে রজকিনী নামক এক মহিলা। এক মহিলা না, মেয়ে, বাচ্চা মেয়ে, অল্প বয়সে মেয়ে। এখন এই রজকিনীকে দেখতে 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 তার ভালো লেগে গেছে। বাংলায় কিছু গান আছে না, যার চোখে যারে লাগছে ভালো, নেশা লাগিল রে। হ্যাঁ, কোথায় নেশা গিয়া কই গিয়া লাগে বলার কিছু নেই। ধরেন আপনি একটা মেয়েকে পছন্দ করেছেন, বিয়ে করবেন। আপনার বাবাকে বললেন, বাবা
আমি অমুকের মেয়েরে পছন্দ করতেছি। আপনার বাবা বলবে আচ্ছা ঠিক আছে যাও দেখি। আয়সা বলবে দেখি, আয়সা বলবে হ্যাঁ মেয়া আর কোনো মেয়ে পাওয়া নাই দুনিয়াতে, এই মেয়ের হাত নাই, চোখ নাই, নাক নাই, পা নাই, কান নাই, কিচ্ছু নাই, এই মেয়ে পছন্দ করে বসে আছো। মা, আপনার চোখে খুব ভালো, আপনার বাবার চোখে কি হাত নাই, পা নাই। আপনি একটা ছেলেকে ভালোবাসেন, পছন্দ করেন, বাবা ওই ছেলেটার সাথে আমার বিয়ে দাও। বাবা যেই আসার পর একই উক্তি করবে, "ধ্যাৎ, মা আর কোন ছেলে দুনিয়াতে পাও নাই, একটা রিক্সাওয়ালারে পছন্দ করতে, তাও দিয়ে দিতাম, এই ছেলের হাত নাই, পা নাই, নাক নাই, চোখ নাই, কান নাই।" এখানে আমরা দেখবো অনেকটা এরকম, যার চোখে যাকে লাগছে ভালো, কার চোখে যে কখন কাকে ভালো লাগে এটা বলাটা মুশকিল। এখন দেখুন, এই রজকিনী ধূপার মেয়ে সারাদিন নদীর ঘাটে বসে কাপড় কাছে। এখন রজকিনীকে যখন ভালো লেগে গেছে, রজকিনী তো ধূপার মেয়ে, ছোট জাত, আর সে তো ব্রাহ্মণ, বড় জাত, পুরোহিত, সেই নদীর এই পারে একটা সুন্দর করে মঞ্চ তৈরি করলো, পার্মানেন্ট মঞ্চ। ওই যে স্মার্ট বাংলাদেশের মতো কিন্তু ভেঙে পড়ে না, হ্যাঁ, এখন কিন্তু পার্মানেন্ট মঞ্চ তৈরি করলো। এই পার্মানেন্ট মঞ্চ তৈরি করার পর সে এখানে বসে মাছ ধরবে। ভালো কথা, মাছ ধরবা, বর্ষাকালে মাছ ধরবে। শীতকালে কি হবে, তার বড়শির সুতা মাত্র 13 হাত লম্বা। নদীতে বর্ষাকালে এবং শীতকালে সমান পানি থাকে? মিউট কারা গো, একটু রেসপন্স মাঝে মাঝে করবেন। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, মনির হুসেইন, এটা না, অন্যটা বলছি, এটা বুঝতে পারেন নাই। এই কারে জানি মিউট রাখছিলাম, শুভ, আপনি মিউট ছিলেন না? শুভ, শুভর আর করা যাবে না, শুভ বুঝে না। হ্যাঁ, হৃদয় কুমার, নীলা, দুজন মিউট আছেন। তো মাঝে মাঝে একটু বলবেন। বর্ষাকালে ধরেন একটা নদীতে পানি ভরপুর, আপনি উপরে বসে 13 হাত সুতা দিয়ে মাছ ধরলেন। শীতকালে নদীর পানি কি সমান থাকে নাকি নিচের দিকে যায়, কমে? নিচের দিকে যায় স্যার, কমে। তাহলে এখন মাছ ধরতে হলে হয়তো আপনার 13 হাত সুতারে 14 হাত বানাবেন, 16 হাত বানাবেন, 20 হাত বানাবেন, অথবা আপনার মঞ্চ সামনে নিবেন। বেটা একটাও করবে না, মঞ্চের সামনে নেবে না, তার সুতাও বাড়াবে না। মানুষ তার হাওয়ায় খাওয়া বড় হয় নাই যে দেখলেই বুঝে "এই তোমার বসির মাথায় কোথায়, মাঠ সাদা মাটিতে, তাহলে তুমি এখানে কি করো? ওই পারে রজকিনী কাপড় ধোই, আর তুমি এখানে কি করো? আমি মাছ ধরি। তোমার মাছ ধরা ভালো কথা, তোমার বসির মাথা কই? সাদা মাটিতে। সাদা মাটি থেকে থেকে আরো 10 হাত দূরে তোমার পানি, তুমি কেমন মাছ ধরো? সবাই বুঝে। এখন গিয়ে লাস্টে দোষ দেয় রজকিনী এই চণ্ডীদাসের মাথা খাইছে। আমাদের সমাজে এরকম, দুজনে প্রেম করবে, লাস্টে একজনের মাথা খাই, আরেকজন নির্দোষ, মাসুম, নিষ্পাপ, কোনো পাপ নাই, পাপ সব একজনের। কারণ সে তো চণ্ডীদাস, সে তো পুরোহিত, সে তো ব্রাহ্মণের ছেলে, তার কোনো দোষ নেই, সব দোষ রজকিনীর। রজকিনী কিচ্ছু বলে না, মুখ বুঝে সব সহ্য করেছে। করতে 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 করতে, এই তোর আমার এটা বলস, দাঁড়া, এটা করেই। হ্যাঁ, আমাদের সমাজে কিন্তু এরকম কিছু করতে আছে, এই তুই আমারে চোর বললি, দাঁড়া, তোর কাছে আম সব চুরি করে ফেলবি। তারা এবার চুরি করে খাইতে না পারলে নাই, খাইতে না পারলে নাই, সব আম ফেলে দেবো। আমরা ফার্স্ট ইয়ারে থাকতে হলগুলো থেকে রাত 12টায়, দিনের বেলায় আম খেতে দেয় না, ছেলে পেলে ওঠে সব আম পাড়া শেষ, খাইলে খাও না খাইলে না খাও, কে খাবে দেখার বিষয় না। না করলি কেন, না করলি কেন, ক্যাম্পাসের আম আমরা খাবো, তোরা না করলি কেন, সব ফেলে দিল। অনেকটা এরকম রজকিনীও এবার খেপে গেল, হ্যাঁ আমারে বলবি আমি প্রেম করি, আমি কি চণ্ডীদাসের মাথা খাই? চণ্ডীদাসই তো আমার মাথা খায়, আমার সারাদিন দেখি। এখন চণ্ডীদাসকে তারও ভালো লেগে গেল, কথা হয় না। টানা 12 বছর পর কোনো একদিন চণ্ডীদাস যখন সাদা মাটিতে বর্ষাকালে, সরি শীতকালে বসে নিয়ে বসে আছে, তার পানি থেকে মাটিতে সুতার দূরত্ব প্রায় 13 হাত, 13 হাত লম্বা সুতা আর 13 হাত দূরত্ব। তখন রজকিনী জিজ্ঞাসা করলো, কি গো ঠাকুর মশাই, আপনার বড়শি থেকে মাছ ধরে? তখন চণ্ডীদাস কি উত্তর দেয় দেখুন, না, জীবনেও মাছ ধরে নাই, মাত্র একটা মাছে একটা ঠুকরানো দিল। এখন এটা কোন মাছ? এই কমেন্টে একটু লিখবেন এইটা কোন মাছে ঠুকরানো দিল? 12 বছর তার বড়শিতে কোনো মাছ ধরে নাই, কোন মাছ ঠুকরানো দিল? না হলে এই যে এই তিনটার একটা বুঝবেন না, এই গল্প যদি না শোনেন একটা বুঝবেন না, তখন পারবেন বিপদে। হ্যাঁ, এটা কোন মাছ? ও বাবা, সবাই তো বোঝেন, গল্প তো সবাই বুঝতেছেন। হ্যাঁ, প্রত্যাশিত মাছ আসুন, এখন আসুন, এই মাছকে যখন ধরে ফেললো, একটা সময় দুইজন বিয়ে করে ফেললো, সমাজ এটা মানে না। হিন্দু ধর্মের ব্রাহ্মণ এবং নন ব্রাহ্মণ এখন অনেকটাই মিউচুয়াল হয়েছে, অনেকে মেনে নেয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেনে নেয় না। তখন তারে ধরে পিটালো, আচ্ছা মতো পিটালো, এই তুই রজকিনীর বিয়ে করবি? হ্যাঁ করেছি। তার মাথা চুল, মাথা নেড়া করে ঘুল ঢেলে দিল। ওই যে হরতালের মধ্যে ডাকে না, যারা ডাকে হরতাল তার মাথায় গুল ডাল, এই গুল ঢেলেছিল কার মাথায়? চণ্ডীদাসের মাথায়। চণ্ডীদাসের মাথায় কি করেছিল? গুল ঢেলেছিল। এরপরে মাথার মধ্যে আলকাতরা মেরেছিল, হাত দুইটা বাঁধছে, পা দুইটা বেঁধে মাঝখান দিয়ে বাঁশ ঢুকাইছে। ওই যে মরা গরু যখন টাইনা নেই কাঁধে করে,
দেখছেন কিনা আপনারা, 2 পা বাদে, সামনের পিছনের 2 পা বাদে, মাঝখান দিয়ে বাঁশ ঢুকে মারা গরু টেনে নেই, এরকম চণ্ডীদাসকে মাথা উল্টো করে আপনি দেখবেন বিভিন্ন উপন্যাসে উল্টো করে গ্রাম ঘুরালো, এটাকে বলে উল্টো করে গ্রাম ঘুরানো, মানে অপমান করা। এরপরে বললো বিয়ে করবে, হ্যাঁ করবে, আমার রজকিনী ভালো, রজকিনীর কিছু বললে রজকিনীও একই কথা। তখন যখন সে তাদের এই প্রেম যখন কেউ মেনে নেয়নি, যখন এই প্রেম কেউ মেনে নেয়নি, যখন এই প্রেম কেউ মেনে নেয়নি, তখন সে বলেছিল সবার উদ্দেশ্যে, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে তোমরা আসো জাত পাত নিয়ে, কে ব্রাহ্মণ আর কে নন ব্রাহ্মণ, বাদ দাও বাদ দাও বাদ দাও, এগুলো দেখার সময় নেই। আমিও মানুষ, চণ্ডীদা রজকিনীও মানুষ, মানুষ হিসেবে দুজনকে গ্রহণ করো, করে নেই গ্রহণ। তখন নীতিবাক্য আসছে। আমি আপনারে পিটাবো, তখন সমস্যা নাই, আমারে পিটাইলেও ভাই কষ্ট লাগে, আর মাইরো না। আমি যখন আপনারে পিটাই তখন কষ্ট লাগে না। এখন এইবার তো বিপদটা আমার উপর এসেছে, যখন এই চণ্ডীদাসরাই যখন বিভিন্ন নন ব্রাহ্মণদের উপর চাপিয়ে দিত বিভিন্ন বিষয়ে বলি, তখন তাদের কোনো সমস্যা নেই। এইবার যখন তার উপরে পড়েছে, তখন বলেছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এইবার সবার উপরে মানুষকে ভাবো। সই কে মনে ধরিব হিয়া, আমারই বধুয়া আনবাড়ি যাই, আমারই আঙ্গিনা দিয়া। এটাকে কপি করে মমতাজ খালা একটা গান লিখেছিল, যে এই গান দিয়ে, এক গানে টাকা দিয়ে তিনি 3বার সংসদ সদস্য হয়েছেন। কোন একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন, এক গান এত ভাইরাল ছিল। কোন গান এটা? সই কেমনে ধরিব হিয়া, আমি কেমনে ধৈর্য ধারণ করব, আমারই বধুয়া আনবাড়ি যাই, আমারই আঙ্গিনা দিয়া, আমার বাড়ির সামনে দিয়া আরেকজনে হাইটটা হাইটটা যায়, হ্যাঁ, তখন আমার কি হয়, তখন আমার কি হয়? এই যে যে ঘটনা, এই ঘটনা এখান থেকে ঘটাইছে মমতাজ খালা। তৎকালীন সময় যদি কোনো কারণে ফেসবুক থাকতো, তাহলে এটার ভিউ হইতো অন্তত পক্ষে বাংলাদেশে যত মানুষ তার চেয়ে 3 গুণ। এক মানুষ 10 বার দেখবে, একবার মানুষ 10 বার দেখে মমতাজ খালার পকেট ভারী করে দিত। কাঁচা বাদাম যখন ভাইরাল হয়, কে ভাইরাল করেছে, কি ভাইরাল করেছে, গানের ছন্দ আছে কিনা, তাল আছে কিনা, ভাষার অলংকার আছে কিনা, কিচ্ছু দেখার বিষয় না, দেও ভাইরাল করে, ওই যে কাঁচা বাদামের মতো। এটা হচ্ছে সেই সময়ের একটা গান। তার আরেকটা বিখ্যাত উক্তি আছে, সই কে বা শোনাইলো শ্যাম নাম, সই কে শোনালো শ্যাম নাম। আমারে কেটা শোনাইছিল, কে শোনাইছিল, কে বা শোনালো এই শ্যামলার ঘরের শ্যামলার নাম। কোন শ্যামলা? এই শ্যাম নাম। প্রথমে বলেছিল কালো, মানে হাত পেতেছে, চাঁদ ধরিতে যায়, প্রথমে তার কাছে কালো ছিল, এখন তো সে তারে ভালোবাসে, এখন আর কালো না, এখন একটু প্রমোশন পেয়েছে। ওই যে আপনি প্রথম গেট এইচএস অ্যাডমিনে ঢুকছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে আপনি ইউনো হলেন, একটা প্রমোশন পেলেন মাত্র, তখন সে কালো থেকে শ্যামলা হয়ে গেছে। তার মানে তার কাছে আর কালো নাই, কালোরেও কালো নাই, এখন সে কি হয়েছে? শ্যামলা হয়েছে। সই কে শোনালো এই শ্যামলার ঘরে শ্যামলার নাম। যদি আমাকে এই নাম না শোনাতো, তাহলে তো আজকে আমার বুকের মধ্যে এত কষ্ট থাকতো না। সই কে বা শোনাইলো শ্যাম নাম। এই উক্তিগুলো আপনার দরকার, কে রচনা করেছেন শুধু। গোবিন্দ দাস বিদ্যাপতির অনুসারী ছিলেন। গোবিন্দ দাস ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। গোবিন্দ দাস 16 শতকের কবি। তার বিখ্যাত রাধারূপ বিষয়ক পদ হলো, যাহা যাহা তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুলি চমকময় হতি। এই রাধার সৌন্দর্য গুণ প্রশংসা করেছিলেন। জ্ঞান দাস, রূপের জ্ঞান। চণ্ডীদাসের অনুসারী ছিলেন জ্ঞান দাস 16 শতকের কবি। চৈতন্য পরবর্তী পদাবলী সাহিত্যে বিস্তৃতি ও গভীরতা সৃষ্টিতে তার অবদান অসামান্য। তার জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলা, আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে জন্ম ছিল কাজী নজরুলের। আর বর্ধমান জেলার কাটোয়া এলাকার কাদরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই জ্ঞান দাস। কাদরাতে জ্ঞান দাসের মঠও আছে। তার তিরোধান উপলক্ষে সেখানে মেলা উৎসব হয়, এখনো হয়, খুব ফেমাস। এই কাজী নজরুলের জন্ম উপলক্ষে বাংলাদেশেও একটা জায়গায় বিখ্যাত জয়ন্তী হয়, নজরুল জন্ম জয়ন্তী। কোথায় বলুন? এই জ্ঞান দাসের এলাকায় হয়, কিন্তু কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী বিশাল বড় রাজকীয় ভাবে পালন করা হয়, রাষ্ট্রীয়ভাবে। কোথায় বলুন? যদি কারো জানা থাকে একটু কমেন্টে লিখবেন। তার বিখ্যাত উক্তি হচ্ছে, রূপ লাগিয়ে আখি জুড়ে গুনে মোর মোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। একটু অশ্লীল হলেও তার রূপের জন্য আমার আখি জুড়ে গুনে মন ভোর, আমার মন ভরে যায়, মন ভরে যায়, মন ভরে যায়, মন ভরে যায়। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। কৃষ্ণের হাতের জন্য আমার হাত কাঁদে, কৃষ্ণের পায়ের জন্য আমার পা কাঁদে, কৃষ্ণের হাতের জন্য হাত কাঁদে। সুমন আহমেদ লিখছেন ডিইউ, 6 বছর ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোনোদিন দেখলাম না নজরুলের জন্মদিনে নজরুলের জয়ন্তী হয়। সকালবেলায় শুধুমাত্র ফুল দিতে যাই, এতটুকুই কাজী নজরুলের কবরে। এর বাইরে ছোটখাটো টুকটাক আলোচনা হয় বাংলা ডিপার্টমেন্ট অথবা সংস্কৃতি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সকালবেলা একটা র্যালি হয়, হল থেকে ছেলেদেরকে নিয়ে যায়, আর কাজী নজরুলের মাজারে পুষ্পস্তবক অর্জন করে ফিরে আসে। না, ঢাকা ইউনিভার্সিটিতে হয় না। ঢাকা ইউনিভার্সিটির চাইতে আরো বড় হয়, ঢাকা ইউনিভার্সিটির চেয়ে আরো বড় উৎসব পরিচালিত হয়। কোথায় বলুন? সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হতো, এখন মনে হয় না।
ইসরাত, ময়মনসিংহের ত্রিশাল। বাংলা একাডেমিতে হয় না, বাংলা একাডেমিতে একটা নজরুল মঞ্চ আছে, এই নজরুল মঞ্চ পাড়াটা বাজাইছে, ছোট্ট একটা মঞ্চ, এটার নাম দিয়েছে নজরুল মঞ্চ। এটাও চাকরির পরীক্ষায় আসে। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় করেছিল ময়মনসিংহের ত্রিশাল, তৎকালীন প্রধানমন্ত্রী। এখানকার অনুষ্ঠানটা এমন ছিল, আমার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়, সো এটা এতটা বেশি স্মৃতি বিজড়িত। আর ত্রিশালের এখানে কেউ আছেন কিনা, কবি নজরুলের পড়ালেখা করছেন কারা, বা ত্রিশাল অঞ্চলে কেউ গিয়েছেন কিনা, একটু কমেন্ট করবেন। ত্রিশাল বাজারটা ঘুরবেন, ত্রিশাল অঞ্চলটা ঘুরলে অন্তত পক্ষে নজরুল সাহিত্যের 10 থেকে 20টা সাহিত্যের নিয়ে মুখস্থ। মানুষের বাড়ির নাম লিখে রাখছে ধূমকেতু ভিলা, মেসের নাম অগ্নিবীণা মেস। সাহিত্যের নাম দিয়ে কোচিং এর নাম দিয়েছে বিদ্রোহী কোচিং, অগ্নিবীণা কোচিং, বিদ্রোহী কোচিং, অগ্নিবীণা কোচিং। এরপরে কি আছে, ধূমকেতু কোচিং। কোচিং সেন্টারের নাম হচ্ছে এগুলো। আর তাদের হলের নাম ছিল, প্রথম হল মেয়েদের দুলন চাপা, ছেলেদের অগ্নিবীণা। আর হাসপাতালের নাম হচ্ছে ব্যথার দান, মানে ব্যথা পাইলে গিয়ে ওইখানে কিছু একটা করা যাবে। হাসপাতালের নাম পপুলেশন সায়েন্স। আচ্ছা, অনেকেই আছেন ওখানে পড়ালেখা করেছেন, আমি সরি। সো আপনারা আমার বাড়ি ওখানে, জন্মস্থান ওখানে, বেড়ে ওঠা ওখানে, কিন্তু আপনারা আমার চেয়ে বেশি ভালো স্মৃতি আপনাদেরও হয়তো আছে। আমরা ছোট সময় যেটা হতো, ওই অঞ্চলের মানুষ নজরুলকে এত বেশি ভালোবাসে, একটা রিক্সা চালক, সে জীবনে এক অক্ষর পড়ে নাই, সেও বলতে পারে নজরুলের জন্মদিন বাংলা কত তারিখে, কোন মাসের। আমার এমএ পাস বহু ছেলেকে জিজ্ঞাসা করেছি যে বাংলা কত তারিখে নজরুলের জন্ম, জানি না। বিসিএস একবার পাস করলে আর জীবনে বাপে না বলে দেবো, নজরুলের গোষ্ঠী গেলাই, নজরুল পইরা লাভ কি আমার, একবার কালে কোনো মতে বিসিএসটা পাস করলেই হলো, কিসের নজরুল আর কিসের কি। আমার এলাকার প্রত্যেকটা রিক্সা চালক, গার্মেন্টস এর কর্মী, সেও জানে, কারণ ওই যে নজরুল জন্ম জয়ন্তী হবে 7 দিন আগে 5 দিন আগে, বাচ্চাদের মধ্যে একটা উৎসব, আমেজ আমেজ ভাব, মেলায় যাব, এই কিনবো সেই কিনবো সেই কিনবো, ঘুরবো ফিরবো খাবো দাবো শেষ, এই যে একটা বিষয়। আশেপাশের আত্মীয় স্বজন আসে ভিড় করে গ্রামের বাড়িতে, বাড়ি অমুক জায়গায় আসছে ঘুরতে নজরুল মেলাই, এমনকি 1 মাস ব্যাপী এদের কিছু কিছু মেলার অংশ মাস ব্যাপী থেকে যায়। এই যে নজরুল, এখানে ঘুরলে আপনি দেখবেন, এই একজনের সাথে একটু কথা বলতে চাই, কে আছেন? একটু হাত তুলেন। কবি নজরুল সম্পর্কে, ত্রিশাল সম্পর্কে বলতে পারবেন? ত্রিশালের মানুষ এত বেশি নজরুলকে ভালোবাসে, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সরকারি হাই স্কুল নজরুলের নামে, সরকারি প্রাথমিক বিদ্যালয় একাধিক নজরুলের নামে, সরকারি কলেজ নজরুলের নামে, সরকারি বিশ্ববিদ্যালয় মানে পাবলিক বিশ্ববিদ্যালয় নজরুলের নামে। তার মানে কতটুকু ভালোবাসে ত্রিশালের মানুষ, কতটুকু ভালোবেসেছিল। একজনকে একটু 1 মিনিট কথা বলতে দেবো, কে আছেন কথা বলতে চান নজরুলকে নিয়ে? 1 মিনিট। এখন আসুন জ্ঞান দাস। আচ্ছা থাক, আজকে আর বলার সুযোগ পাবো না, আমার হাতে সময় কম। নজরুল যেদিন পড়াবো ঠিক সেই দিন আমি চেষ্টা করব। একজন দেখছেন মঠ দ্বারা কি বোঝানো হয়েছে, এই আপনারা বাংলা ডিকশনারি ডাউনলোড করুন। আপনারা এমন কিছু প্রশ্ন আমার কাছে করেছেন যেটা শুনেই খুব অবাক লাগে। মঠ দ্বারা কি বোঝানো হয়েছে? মঠ, মঠ মানে হচ্ছে, এটা হচ্ছে একটা মন্দির। মঠ মানে হচ্ছে একটা মন্দির। এখন আসুন, মঠও আছে, তার নামে একটা মন্দির আছে। এখন আসুন, সরি, জ্ঞান দাস। এই ছিল আমাদের বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কে কোনটা কি রচনা করেছেন এটা আপনারা নিজেরা পড়বেন। এর মাঝখানে দেখলাম আরো কয়েকজন প্রশ্ন করেছেন, খুবই হাস্যকর প্রশ্ন করেছেন, খুবই হাস্যকর প্রশ্ন করেছেন যে স্যার এই শ্রী এবং শ্রীকৃষ্ণ, রাধা এবং কৃষ্ণকে নিয়ে, এই জন্য এটা আর উল্টাচ্ছি না। এই জাতীয় প্রশ্ন আপনারা যা করতেছেন ম্যাক্সিমাম জানা দরকার নেই। স্যার খুব জানার ইচ্ছা, দুজনের মিলন কি হয়েছিল, লাভ কি আপনার জন্য? যতটুকু জানছেন এতটুকু এনাফ, এত অ্যাডভান্স হওয়া দরকার নেই, এত অ্যাডভান্স হওয়া দরকার নেই। আসুন, মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য কাকে বলে? যে কাব্য এক মঙ্গলবারে লেখা হতো, এক মঙ্গলবারে লেখা শুরু হতো, আরেক মঙ্গলবারে লেখা শেষ হতো, তাই এটাকে বলে অষ্টামঙ্গল। এক মঙ্গলবারে পড়া শুরু হতো, আরেক মঙ্গলবারে পড়া শেষ হতো। যেই কাব্য পড়লে মঙ্গল হয়, শুনলে মঙ্গল হয়, সাথে রাখলে মঙ্গল হয়, লিখলে মঙ্গল হয়, তার নাম মঙ্গল। মঙ্গলে মঙ্গলে মঙ্গল যে কাব্য, তার নাম মঙ্গল কাব্য। আসল সংজ্ঞা হলো মধ্যযুগে দেবদেবীর স্তুতি গেয়ে যে আখ্যানমূলক, স্বপ্নে আদেশ পেয়ে দেবদেবীর স্তুতি গেয়ে যে আখ্যানমূলক কাব্যগুলো রচনা করা হয়েছে তাকেই বলে মঙ্গল কাব্য। এই মঙ্গল কাব্যটা দুই ধরনের, একটা নাম হচ্ছে লৌকিক, একটা নাম পৌরাণিক। মঙ্গল কাব্যের বেশ কিছু ধারা আছে, তার মধ্যে আমরা প্রথমে যাব মনসা মঙ্গল। মনসা মঙ্গল হলো দেবী মনসার স্তুতি গিয়ে প্রশংসা, দেবী মনসার পূজা প্রচলনের যে ইতিহাসকে কেন্দ্র করে চাঁদ সওদাগর, এখানকার প্রধান চরিত্র হচ্ছে চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর কোনো মতেই সে তার পূজা করবে না, দেবী মনসার পূজা করবে না, করবে না, করবে না। আর দেবী মনসা তার পূজায় চাই। তার বউয়ের নাম, ওয়াইফের নাম হচ্ছে সনকা, সনকা। তার ছেলের নাম হচ্ছে কি আছে, বেহুলা, বেহুলা, লক্ষিন্দর, বেহুলা, সরি, ছেলের নাম হচ্ছে লক্ষিন্দর, আর ছেলে বউয়ের নাম হচ্ছে বেহুলা। আচ্ছা, বেহুলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, একটা গান আছে না? এই বেহুলা কখন কোথায় এই থমকে থমকে নৃত্য করেছিল, এই নৃত্য করে কাদের মন জুগিয়েছিল, এই কাদের মন জুগানোর পর তার
হাজবেন্ড এবং তার ভাসুরদেরকে জীবিত করে নিয়ে এসেছিল। হ্যাঁ, এই বেহুলার সেই বেহুলা। এই মনসামঙ্গল কাব্যের আদি কবির নাম হচ্ছে কানা হরি দত্ত, শুরু করেছিলেন কানা হরি দত্ত। শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিজয়ী গুপ্ত অথবা বিপ্রদাস পিপিলাই। বিজয়ী গুপ্ত অথবা বিপ্রদাস পিপিলাই, বিজয়ী গুপ্ত অথবা বিপ্রদাস পিপিলাই। এই মনসামঙ্গল ছোট বড় 22 জন মানুষ রচনা করেছেন, তাই এটাকে বলা হয় বাইশা। মনসামঙ্গল ছোট বড় 22 জন মানুষ রচনা করেছেন, তাই এটাকে বলা হয়, এর অপর নাম হচ্ছে বাইশা অথবা পদ্ম পুরাণ। ভিতরে আসুন। এরপরে আসুন, এরপরে কি আছে? বাইশা অথবা পদ্ম পুরাণ। এখন আপনি চাইলে ভিতরে অনেক কিছু পড়তে পারেন। তার 14টা ডিঙ্গা ছিল, সব ডিঙ্গা ডুবাই দেয়, তুমি আমার যদি পূজা প্রচলন না করো ডুবাই দেবো। তুমি নিবা, একটা নিয়ে আসবা, দাও। চাঁদ সওদাগর বহুত চেষ্টা করেছিল, সব ছেলেদেরকে মেরে ফেললো, কোনো মতেই সে রাজি হয়নি, রাজি হয়নি, রাজি হয়নি। আমার হাতে সময় স্বল্পতার কারণে আমি একেবারে শর্টকাট আলোচনা করছি, নাহলে আমি বিস্তারিত শেষ করতে পারবো না। পরবর্তী অংশে যাচ্ছি। কোনো মতে রাজি হয়নি, তার সব ডুবাই দিল। তাকে হচ্ছে কোনো একটা সময় যখন তার ঝড়ে, এই দেবী মনসা যখন ঝড়ের গতিতে ঝড়ে এসে তার সব ডুবিয়ে দিল, তখন তাকে বাঁচিয়ে রাখলো। তার সামনে একটা ছোট্ট কাঠের টুকরা ফেলে দিল, সেই জন্য এটাতে ধরে তীরে উঠতে পারে। তীরে সে ওঠে না, যে মনে করে এটা মনসার সাহায্য নিব না আমি। সে কোনো মতে কাতরে কাতরে সে যখন তীরে ওঠে, তীরে ওঠার পর 12 বছর সেখানে ঘোরাঘুরি করে এসে দেখলো তার ছেলের জন্ম হয়েছে কি লক্ষিন্দর। এখন আসুন, সেখানে সে ভিক্ষুকের মতো জীবনযাপন করে। একজন ধনাঢ্য মানুষ যে ভিক্ষুকের মতো জীবনযাপন করা, এটা স্বাভাবিক বিষয় নয়। এরপরেও আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাই, সেটা হচ্ছে সেই বেহুলা। বেহুলা সে আয়সা দেখলো তার ছেলে হচ্ছে কে, লক্ষিন্দর, বড় হয়েছে, তাকে বিয়ে করাবে লক্ষিন্দর বেহুলার সাথে। বেহুলার লক্ষিন্দরে কিন্তু এই যে তার সন্তানই তা না, এই মনসা দেবীর কারণেই তাদের জন্ম পৃথিবীতে। বিশাল বড় ইতিহাস, আমাদের বিসিএস প্রিলিমিনারির ক্লাসে এত আলোচনা করার প্রয়োজন নেই, এবং সময়ও আমার হাতে নেই, বিদায়ী আলোচনা এখানে স্টপ করে দিলাম। তখন সে কি করেছিল, বেহুলাকে তৈরি করেছিল, লক্ষিন্দরকে সে নিজ হাতে গড়েছিল। এই বেহুলা কি করেছিল, সে তার স্বামীকে যখন বিয়ে হয়েছিল, যখন তাদের দুজনে বিয়ে হয়, বিয়ে হওয়ার পর সে বলেছিল আমার পূজা যদি না করো তাহলে তোমার ছেলেকে বাসর ঘরে সাপে কেটে মারবে। সে বলছে এমন বাসর ঘর বানাবো, সাপ কেন, সাপের বাপও ঢুকতে পারবে না। যখন বাসর ঘর তৈরি করলো কর্মকার, বললো সব মানে একটা ছিদ্র যেন না থাকে, তাহলে টাকা পাবা না। তৈরি করা শুরু করলো, কর্মকার যখন কাজ করা শুরু করলো, দেবী মনসা এসে বললো যদি আমারে ঢুকতে না দেবো তাহলে তোরে নির্বংশ করবো। কি একটা বিপদ! এখন এটা করলেও বিপদ, ছিদ্র রাখলেও বিপদ, ছিদ্র না রাখলেও বিপদ। বললো আপনি আমারে বাঁচান, আমি বাঁচতে চাই, আমি আর এই কাজ করতে চাই না, যে আমি করলেও বিপদ না করলেও বিপদ। বললো বিপদ থেকে বাঁচার রাস্তা একটা, এমন একটা ছিদ্র করবা যে ছিদ্রটা লোকচক্ষুর অন্তরালে থাকবে, খালি আমি ঢুকতে পারলেই হলো। বললো আচ্ছা ঠিক আছে, ঢুকে গেল। সেখানে দংশন করলো, সাপ থেকে সে হত্যা করলো, কামড় দিল, সে মারা গেল। তার লাশ নিয়ে বহুদূর এগিয়ে গেল দেবী মনসা সৎমা। সেইখানে আসলো, সে একজন মহিলাকে দেখতে পেলো, মরা লাশ পচে গলে গেল কলা গাছের ভেলাই। এই কলা গাছের ভেলাই যে পচে গলে গেল, পরবর্তীতে রাস্তায় দেখলো এক বুড়ি কাপড় দয়, তার সাথে ছোট একটা বাচ্চা, খুব তাকে ডিস্টার্ব করে। বাচ্চাটাকে সে একটা থাপ্পড় দিয়ে বাচ্চাটা মারা যায়। একটু পরে বাচ্চাটাকে আবার জীবিত করে, এইটা দেখে সে পিছনের দিকে আবার ফিরে এসে বলল যে আপনি যেহেতু বাচ্চাটাকে, মরাটাকে জীবিত করতে পেরেছেন, তাহলে অবশ্যই 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 আমার স্বামীকেও জীবিত করতে পারবেন। সে রাস্তা দেখাই দিল, এখানে না ওখানে যাও, এখানে না ওখানে যাও। ওখানে গিয়ে দেখলো সে স্বর্গে গিয়ে হচ্ছে, সরি, দেবী মনসার যখন স্তুতি গিয়ে দেবী মনসাকে যখন নাচে গিয়ে সন্তুষ্ট করতে পেরেছিল, তখন সে তার বাসুর এবং তার হাজবেন্ডকে ফিরিয়ে এনে দিল। তখন তার শ্বশুরকে বলেছিল আপনি একটু পূজা দেন, সে সরাসরি দেয় নাই, বাম হাতে ঘুরে পূজা দিয়েছিল। বাম হাতে সে বাম দিকে ঘুরে এমনি করে পূজা দিয়েছিল, পিছনের দিকে, সে সরাসরি দেয় নাই, তাও সে খুশি হয়। এখন আসুন, এরপরেরটা যাবো হচ্ছে চণ্ডীমঙ্গল, দেবী চণ্ডীর কাহিনী। দেবী চণ্ডীর মাহাত্ম্য বর্ণনা করে যে সাহিত্য রচনা করা হয় তার নাম হচ্ছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলে দুইটা অংশ আছে, কালকেতু ফুল্লরা, ধনপতি বণিক। কালকেতু এবং ফুল্লরার ঘটনা, কালকেতু এবং ফুল্লরা, ধনপতি বণিক, সরি, ফুল্লরার ঘটনা একটা, আর এটার নাম হচ্ছে ধনপতি বণিক এবং লহনা। ধনপতি বণিক এবং কি আছে, লহনা। কালকেতু ফুল্লরা, ধনপতি বণিক এবং কি আছে, লহনা। এখন আসুন, চণ্ডীমঙ্গলের আদিকবির নাম হচ্ছে ময়ূরভট্ট, শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে রূপরাম চক্রবর্তী। সরি,
মানিক দত্ত, আন্তরিকভাবে দুঃখিত, মানিক দত্ত। আর শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গলের অপর নাম হচ্ছে অভয়া মঙ্গল। অভয়া মঙ্গল। দেবী চণ্ডী হচ্ছে পশু পাখির দেবতা। কালকে তো পেশায় একজন বেদ, বেদ মানে শিকারী, সে বনে গেল। বিশাল কাহিনী শর্ট করে বললাম। সে বন থেকে বিভিন্ন পশু পাখি শিকার করে সেটার মাংস বাজারে বিক্রি করে, তার ওয়াইফ তাকে সাহায্য করে, সহযোগিতা করে, এটা দিয়ে তার সংসার চলে। একদিন বনে সব পশু পাখিরা মিলে দেবী চণ্ডীর কাছে বিচার দিল, এই কালকে তো আমাদেরকে নির্বংশ করেছে, আর হাত থেকে আপনি আমাদেরকে বাঁচান। তখন যখন এই কালকে তো হাত থেকে বাঁচানোর জন্য বললো, সবাই লুকিয়ে থাকো, কালকে তো কখন আসে, অমুক সময়, ওকে ফাইনাল, আমি খেলা দেখাচ্ছি। সে কালকে তো সামনে গিয়ে একটা স্বর্ণ গদিকার রূপ ধারণ করে, বিশাল বড় এক স্বর্ণ গদিকা, ছোটখাটো না, প্রায় 40 কেজির মতো হবে, স্বর্ণ গদিকার রূপ সে ধারণ করে। স্বর্ণ গদিকা বলতে আপনি কি বুঝেন, কমেন্টে লিখবেন। স্বর্ণ গদিকা, সে চিন্তা করলো পাইছি, এমনি পাই চড়ুই পাখি, শালিক পাখি, অল্প একটু মাংস হয়, এই মাংস বাজারে বিক্রি করি, হ্যাঁ, সংসার চলে না, কোনো মতে অভাবে দিন যায় রাত যায়। এই স্বর্ণ গদিকা বলতে আপনি কি বুঝেন? বন থেকে ধরে আনলো স্বর্ণ গদিকা। এক তামান্না ইয়াসমিন লিখছেন বড় পাখি, একজনে লিখছেন হরিণ, আফসানা লিখছেন কুমির। হ্যাঁ বলুন, যে যা লিখতে পারেন লিখুন। প্রায় 40 কেজি ওজন, অনেক বড়, বিশাল বড় সোনার হরিণ। ও বাবা, এটা কে গো? সোনার হরিণ কে গো? সোনার হরিণ শাকিলা রহমান। হ্যাঁ, সোনার হরিণ, এই আন্দাজে লিখলে হবে না। তার মানে সোনার হাঁসের একটা গল্প শুনেছিলাম যে সোনার ডিম দেই, তাহলে সোনার হরিণও আছে। সাপ না, সাপ না। হৃদয় কুমার, একটু ওয়েট করুন, আমি আপনাকে মিউট করে দিচ্ছি। খুব মজা পাচ্ছি আপনাদের এই কাহিনী শুনে। বন্য মহিষ, নাসিরুদ্দিন বাবু, গরু বা মহিষ? তোমারটা কই? ঠান্ডা মিক্সড নিচে যাচ্ছে তো। অর্ধেক দিবা, এতটা দিছো কে? না না, ঠিক আছে, অর্ধেক দিছি, ফুল দিইনি। ঠিক আছে, খেয়ে দেখেন, তারপরে বলি। শুনো নাই? হ্যাঁ, আমি যে খেবো, Yes. ঠিক আছে না? হুম। হ্যাঁ, Okay, আপনার মতো তো নেই আমার। হয়েছে, চলবে। হৃদয় কুমার, স্যার আমি একটা ওকে দাও। জি স্যার। বলুন, কি বলতে চান? স্যার গুইসাপ। গুই সাপ। তাহলে যারা বন্য গরু বলে, সোনার হরিণ বলে, এদেরকে কি করা দরকার? স্যার স্যার ওইটা মানে স্যার গুইসাপ স্যার। আমি আমার হ্যাঁ, এক ছাত্রীকে একটু মুগ্ধ করার জন্য বলছিলাম স্বর্ণ গদিকার মতো লাগছে আপনাকে দেখতে, তো ও খুব খুশি হয়ে গেছিল। বাহ, স্বর্ণ গদিকার মতো আপনাকে পরবর্তীতে দেখতে যখন লাগছে। জানতে পারে যে এটা গুইসাপ তখন বেশ কষ্ট পাইছে আর কি। এই লাঠি একটা নিয়ে দিবে দৌড়ানো। এই এই একজন খালি গায়ে বসছেন, সাবধান, আপনার ক্যামেরা বন্ধ করে দিলাম। অসম্ভব, খালি গায়ে ক্লাসে বসা যাবে না। গরম লাগতেই পারে, অসম্ভব কিছু না। তাই বলে আপনি ভিডিও অন করে খালি গায়ে বসবেন, এটা তো সম্ভব না। খালি গায়ে বসা যাবে না, ছেলেদেরকে সাবধান করে দিচ্ছি, কোনো মতেই খালি গায়ে বসা যাবে না। দয়া করে, এটা ক্লাস, মনে রাখতে হবে, এটা ক্লাস, এটা ফর্মাল ড্রেস পরতে হবে। ফর্মাল বলতে প্যান্ট শার্ট না, হ্যাঁ, মানে ওই যে টাই কোড না, মানে শালীন ড্রেস পরে বসতে হবে। অশালীন, এই যে একজন আছেন লিখন শেখ, এ খালি গায়ে না, এ ছবি দিয়ে রাখছে খালি গায়ে, কি একটা বিপদ। লিখন শেখ, আপনি এই ঘটনা ঘটাইছেন কেন? যে আমি তো খালি গায়ে না, আমার ছবি খালি গায়ে, কি একটা বিপদ। আপনার গরম লাগছে এটা বুঝতে পারছি, যে আপনি পানিতে নেমে বসে আছেন, ওই ছবি এখানে সামনে দিয়ে রাখছেন কেন? এই কাজ করা যাবে না। এই কাজ করলে আমাদের নীতিগত ডিসিশন হচ্ছে আপনাকে আমি ক্যামেরা বন্ধ করে দেবো, ওই ক্লাসে ক্যামেরা আর অন করতে পারবেন না। পরবর্তী ক্লাসগুলিতে কথা বলার সুযোগ পাবেন না, বারবার বলে দিলাম আপনাদেরকে। এখন গুইসাপ অনেকে লিখছেন, হ্যাঁ গুইসাপও লিখছেন, অনেকে লিখছেন। একজনে লিখছেন অতিথি পাখি, সুরাইয়া। আপনি কি জাহাঙ্গীরনগর পড়ালেখা করছেন কিনা? অতিথি পাখি যে লিখছেন সুরাইয়া, আপনার পড়ালেখা কি জাহাঙ্গীরনগর নাকি সিলেটের শাহজালালে? যে আপনার ক্যাম্পাসে অনেক অতিথি পাখি আসে, তাই ভাবলেন এটারও অতিথি পাখি হিসেবে ধরে নিয়ে আসছে। বিশাল বড় এক গৈসাপকে সে ধরে আনে, বিশাল বড় এক গৈসাপ স্বর্ণগদিকা ধরে আনে। তার বউ ফুল্লরাকে বলতেছে, আমাদের আজকে সংসারের কষ্ট দূর হয়ে যাবে এই স্বর্ণগদিকার মাংস বিক্রি করতে পারলে। সে আসলো, এসে দেখলো স্বর্ণগদিকা তো নাই, তার ঘরে এক অপরূপা ষোড়শী মেয়ে। এই যে বিয়ের মধ্যে মেয়েরা যে ড্রেস পরে, নাম কি, এটার নাম কি? বিয়ের পরে যে ড্রেস পরে, এটার নাম কি? বিয়ের ড্রেস, সরি ভুলে গেছি। বেনারসি, জি, বেনারসি শাড়ি পরে বা লেহেঙ্গা পরে। হ্যাঁ, এটার নামটা কি বলে? এই লেহেঙ্গা বা শাড়িটাকে নামটা আছে, একটা নাম আছে না বিয়ের? বেনারসি শাড়ি পরে আর তো বেনারসি, লেহেঙ্গা। গুড, বেনারসি। এই যে বেনারসি শাড়ি যেটা, বেনারসি শাড়ি যেটা, ওই যে লাল বেনারসি মেয়েরা বিয়ে পরে, বিয়ের দিন পরে এরকম সুন্দর একটা শাড়ি পরে সে বসে আছে। এইটা দেখে তো ফুল্লরার অবস্থা খারাপ। তারা বলে, তোমারে কে আনিয়ে আছে? কে বললো, আমার কালকে তো আনিয়ে আছে।
কালকে তোর ঘরে কালকে তো আজকে তোরে খাইছি, তোর একদিন কি আমার একদিন, আমারে বাদ দিতে পারো না, আমারে কাপড় দিতে পারো না, আমি এখন পুরাতন হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, তাই তুমি ষোড়শী কন্যা না ঘরের মধ্যে বসায় রাখছো। একটু প্রতিবাদী মহিলা, খুবই প্রতিপ্রণা মহিলা, একটু প্রতিবাদও করতে পারে, দরজার টাইপের, তোরে খাইছি আজকে, অনেকটা এই টাইপের। কালকে তোরে বললো যে তোরে আজকে খাইছি, কালকে তোরে এই শব্দ শোনার পর ভালো মন্দ কিচ্ছু নাই, কালকে তোর কাছে গিয়ে বলে পিপিলিকার পাখা ওঠে মরি বাড়ি তোরে, কাহার ষোড়শী কন্যা তুমি আনিয়াছো মোর ঘরে। তার মানে অর্থ কি? এটার অর্থ কি, আমার ঘরে যে ষোড়শী কন্যা কার আনছ, আর পিঁপড়ার পাখা কখন ওঠে? মরার সময়। আর তোমার কিসের সময় হয়েছে? বলুন, তোমার সময় কিসের হয়েছে? তোমার মরার সময় হয়েছে। গুড, বুঝতে পেরেছেন? এখন আসুন, এইটা বলার পর কালকে তোর অবস্থা খারাপ, কালকে তো তোর বলে না আমি কাউরে আনি নাই, তুই কারে বিয়ে করলি? আমি বিয়ে করি নাই। এখন আসুন, যখন তুই এনেছে, আনার পর এই যে ফুল্লরা বহু কষ্ট করে তারা দিন চালে, তখন তাকে বললো দেবীচণ্ডী, অনেক কাহিনী শর্ট করে বললাম, দেবীচণ্ডী তাকে বললো যে তোমরা বনের পশু পাখি সব নিধন করো, তারা আমার কাছে কমপ্লেন করেছে যে তোমাদের অতিষ্ঠ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তারা আর কোনো মতেই বাঁচতে পারতেছে না, তোমাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়েছে, তারা আর কোনো মতে বাঁচতে পারতেছে না, কেন এই কাজ করা? বললো আমরা গরিব মানুষ, এটা করে ভাত খাই। তখন বললো আমার পূজা প্রচলন করো, আর অমুক জায়গায় যাও, পাহাড় কাটো, পাহাড় কেটে গুজরাট রাজ্যের উদ্বোধন করো, গুজরাট রাজ্য পাই, বহুত স্বর্ণ মুদ্রা পাই। তখন আসে মুরারি শীল, মুরারি শীল, ঠক চরিত্র আসে একটা, প্রতারক চরিত্র আসে একটা, ভারু দত্ত, বহুত উত্থান পতনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই কালকেতু সে রাজা হয়ে যায়, সেই ধন সম্পদ পেয়ে দেবী চণ্ডীর আদেশে তাকে যখন যুদ্ধে বন্দী হয়, তখন সেখান থেকেও সে মুক্তি পায়। সে যুদ্ধ না করে, মানুষকে হত্যা না করে, ধানের গোলার মধ্যে তার ওয়াইফের পরামর্শে ধানের গোলার মধ্যে সে আত্ম আত্ম কি করে, এই, জি, ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থাকে কমেন্টে লিখতে পারেন, আমি দেখার চেষ্টা করব। সে যখন আত্মগোপনে থাকে তাকে ধরে নিয়ে গেলে দেবীচণ্ডীর নির্দেশে পরবর্তীতে সে মুক্তি পায়। অন্নদামঙ্গল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মন্ত্রীর সাধন কিংবা শরীর পাতন, হয়তো বিসিএস নয়তো মরা। মন্ত্রের সাধন হয়তো মরা, আমি মন্ত্রকে সাধন করব, নয়তো শরীর পাতন মানে মরে যাব, ধ্বংস হবে, শরীরের পতন হবে। আপনার জন্য দরকার হয়তো বিসিএস নয়তো মরা, এছাড়া কোনো রাস্তা নাই, হয়তো চাকরি নয়তো মরা, এছাড়া কোনো রাস্তা নাই। শেষ। এখন আসুন, তাহলে আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব। ভরতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি, যেই কবির মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি। 1760 সালে তিনি মারা যান, তখনই বাংলা সাহিত্যের মধ্যযুগ শেষ। 1860 সালে নতুন কাব্যের যুগ উন্মোচন হয়, তিলোত্তমা সম্ভব, তখন নতুন আধুনিক যুগ শুরু হয়। মাঝখানের 100 বছরকে বলা হয় যুগ সন্ধিক্ষণ। ভারতচন্দ্র রায়গুণাকরের বিখ্যাত চরিত্র হচ্ছে ঈশ্বরী পাটনি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, হীরামলিনী, এটা হচ্ছে তার চরিত্র। এই অন্নদামঙ্গল কাব্যের আদি এবং শ্রেষ্ঠ কবি একজন, ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্র রায়গুণাকর, এই দেবী অন্নদার প্রশংসা করে যে সাহিত্য, যে কাব্য রচনা করা হয়, তার নামই হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। এই মঙ্গল, সকল মঙ্গল কাব্যের মধ্যে একমাত্র এই অন্নদামঙ্গল কাব্যটাই সবচেয়ে বেশি ফেমাস, যে দেবীর প্রত্যক্ষ নির্দেশ না পেয়ে সাহিত্য রচনা করা হয়েছে, তার নাম হচ্ছে এই অন্নদামঙ্গল কাব্য। আরেকটা আছে ধর্মমঙ্গল কাব্য। সকল মঙ্গল কাব্যের মধ্যে সব মঙ্গলের দেবতাই হচ্ছে মেয়ে, এখানে হচ্ছে ধর্ম ঠাকুর পুরুষ দেবতা। এই ধর্ম ঠাকুরের পূজা করে হিন্দু সমাজের সবচেয়ে নিচু সম্প্রদায়ের মানুষ যারা আছে, ডোমেরা ওনার পূজা করে, ডোম সম্প্রদায়ের মানুষ তার পূজা করে ধর্ম ঠাকুরের। রাজা হরিশ্চন্দ্রের ঘটনা আছে, হরিশ্চন্দ্র এবং হচ্ছে লাউসেনের ঘটনা আছে, হরিশ্চন্দ্র এবং লাউসেন। এই ধর্ম ঠাকুরের কাছে মানুষ যা চায় তাই পাই। ধর্ম ঠাকুর মানুষকে সন্তান দিতে পারে, নিঃসন্তানকে, অন্ধকে মুক্তি দিতে পারে, এই অন্ধত্ব থেকে সে কি করতে পারে, অন্ধত্বকে মুক্তি দিতে পারে, এরপরে হচ্ছে জীবিতকে, মৃতকে জীবিত করতে পারে। এই রাজা হরিশ্চন্দ্র এবং তার বউ মদনা বহুদিন নিঃসন্তান থাকার ফলে সে যখন এই রাজার কাছে এই ধর্ম ঠাকুরের সাক্ষাৎ পায়, দেখে হিন্দুরা, ডোমরা তার পূজা করছে, যখন দেখে ডোমরা তার পূজা করছে, তখন সে কি করে, সে তার কাছে গিয়ে বলে তোমরা কেন পূজা করো? তখন সে বললো আমরা এই এই ধর্ম ঠাকুরের কাছে যা পাই, যা চাই তাই পাই। কি চাও? ধর্মের কি কি যোগ্যতা আছে? সে নিঃসন্তানকে সন্তান দিতে পারে। ও বাবা গো বাবা, আমার তো এটাই দরকার, পাইছি আজকে তোমারে, যে কোনো মূল্যে হোক তোমারে এবার আমাকে কাবু করতে হবে। স্যার, আপনার কথাটা একটু ভিন্নভাবে অন্য স্যারের ক্লাসে বলা হয়েছে, সেটা একটু ক্লিয়ার হওয়া উচিত, নয়তো আপনার বিষয়ে অনেকেই ভ্রান্ত ধারণা নিয়ে থাকবে। যদি সুযোগ দেওয়া হতো, আপনি দয়া করে একটু হাত তোলেন, দয়া করে একটু হাত তোলেন। কে? মিতু সরকার, একটু হাত তোলেন। প্রশ্ন বাকি অংশ পড়ালেখা পড়ে দয়া করে একটু হাত তুলুন। মিতু সরকার, মিঠু। হ্যাঁ, আপনাকে সময় দিলাম 1 মিনিট, একটু বলুন, আপনার টোটাল মন্তব্য বলুন।
স্যার বলছি আপনি গত ক্লাসে চর্যাপদ নিয়ে একটা আলোচনা করেছিলেন যে চর্যাপদ হচ্ছে ওই আপনার ওই শাসনের কারণে যারা চলে গেছিল তারা চর্যাপদটা নেপালে নিয়ে গেছিল। তো সেই কারণে চর্যাপদটা নেপালে পাওয়া গেছে, কিন্তু আমাদের এই ক্লাস থেকে কেউ একজন হয়তো বুঝছে ভুল যে নেপাল নামকরণ হয়েছে যারা শাসন করছিল, যারা আপনার তারাই দিছিল, তারা ওই ধর্মগ্রন্থ না নিয়ে ওই নেপালে গেছে, এই জন্য নেপালের নামটা নেপাল হয়েছে। কিন্তু আপনি মূলত বুঝাইছিলেন যে তারা যে চর্যাপদটা নিয়ে গেছিল সেটা নেপালে নিয়ে যাওয়ার কারণে ওইখানে নেপালে পাওয়া গেছে চর্যাপদ, কিন্তু অন্য একটা ক্লাসে শিক্ষকের সাথে আর কি বলা হয়েছে যে অমুক স্যার মানে ফুজাইল স্যার এই কথা বলছে যে নেপাল হয়েছে তারা আসার কারণে স্যার। এই এটা আপনার সর্বনাশ সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এই পালরা নেপালে গেছে এই জন্য নেপাল হয়েছে। হ্যাঁ, আপনার মাথা কি ঠিক আছে নাকি? আবার আমার রেফারেন্স দিয়েছেন। আমি বলছি এরকম হলে হতে পারে, আমি জানি না। আমি বলেছিলাম, আমার এখনো স্পষ্ট মনে আছে, কেউ একজন আমাকেই জিজ্ঞেস করেছিলেন, আমি এটাও বলেছিলাম আমি জানি না, হলে হতেও পারে। আপনি যদি জেনে থাকেন তাহলে হবে, আমি তো দুনিয়া সব জানতা নই। আবার আস্তাগফিরুল্লাহ পড়া দরকার। হ্যাঁ, এই কিন্তু আপনি ভালো করেছেন, সর্বনাশ করেছেন আপনি, সর্বনাশ। চঞ্চলের ভাষায় এখন কথা বলতে হয়। হ্যাঁ, এখন তো যাই হোক। অন্য অন্য কার কোন একজন স্যারকে বলছিল বলেছিল এটা? কোন স্যারকে বলেছিল? আমি স্যারকে বলে দেবো না, একটু বলুন কোন স্যার ছিল? এটা তো আমাদের এই যে জিকে স্যার হচ্ছে অব্র স্যার সম্ভবত। অব্র জিকে স্যার আমার খুব গুরু, খুব কাছের মানুষ। বলুন। অব্র জিকে স্যার জিকে যে নাই সেই স্যারই বলছিল, স্যারকে বলছিল, তখন স্যার বলছিল যে এরকম তো হওয়ার কথা না, কিন্তু আমি তখন কমেন্টে করছি হয় না, এই জন্য আমাকে বলার সুযোগ দেয় নাই স্যার। ভাগ্য ভালো আমাদের যে অব্রসায় ধরে পিটাই নাই, কিরে তুই উল্টা পাল্টা পড়ানি শুরু করলে কবে থেকে? তুই সাধারণ সে জ্ঞানের মাস্টার, অসাধারণ মাস্টার কবে থেকে হইলি? আমাদের যে ধরে পিটাই নাই। হ্যাঁ, এটাই আমার ভাগ্য। আপনারা তো আমার 12টা বাজিয়ে ছাড়বেন। আচ্ছা, আমি অব্র স্যারকে বলে দেবো। আপনাদের জি ক্লাসের স্যার। মাঝখানেও 2বার অব্র স্যার এসেছিল, কিন্তু কথাও বলেছি, আপনারা বুঝতে পারেননি হয়তো। আচ্ছা, যাই হোক। না না, নেপালের পালরা নেপালে গেছে বেটারে বাঁচার জন্য, তাই বলে তাদের নামে নামকরণ করবেন? এখন রোহিঙ্গারা বাঁচার জন্য বাংলাদেশে আসছে, তাহলে বাংলাদেশের নাম রোহিঙ্গা হয়ে যাবে? রোহিঙ্গা দেশ এটা করবেন, করতে দিবেন? ভাই, আমার বুকের তাজা রক্ত যা আছে পুরোটা ঢেলে দিব, বাংলাদেশের নাম রোহিঙ্গা দেশ হতে দিব না। যে ভাই, কেউ মরলে মরেন, না মরলে নাই, আমি একাই মরলাম, তাও রোহিঙ্গাদের দেশ হতে আমি দিব না। যে বাংলাদেশ শব্দটা বাদ দিয়ে আমার মাতৃভূমি। হ্যাঁ, নেপাল পালরা নেপালে গেছে। এই ঠিক আছে, থ্যাংক ইউ। এটা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন ছিল কিনা? চাপু, আপনি কই থেকে আসছেন? চাপু, হ্যালো স্যার, হ্যাঁ বলুন, এই প্রশ্ন ক্লিয়ার করুন, দ্রুত শেষ করুন। এইরকম মানে আমার কাছে এরকম মনে হয়েছে, এমনিতেই জিজ্ঞেস করছিলাম, কিন্তু গত ক্লাসে কোন এক আপু যেন স্যার কাছে জিজ্ঞেস করছিল যে আসলে এইটাই সত্যি কিনা। কারণ আপনি যে এরকম বলছেন আসলে এরকম বলেন না, হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি তো আগে আপনার কাছে এমনিতেই জিজ্ঞেস করছিলাম, এরপরে গত ক্লাসে আপু আবার জিজ্ঞেস করছে, এই নিয়ে একটু কথা কথি হয়েছে এই আর কি। আচ্ছা, আর অব্র স্যার খুব স্বাভাবিক এবং খুব আন্তরিক এবং হচ্ছে খুব বাস্তববাদী মানুষ। না, আপনি যে এই উত্তরটা এইটাই দিয়েছেন এরকম না, বলছে যে আমি প্রশ্ন করছিলাম, এরপরে আবার ওই আপু প্রশ্ন করছে, আপনি ওর সঠিকভাবে উত্তর দেন নাই সেটা বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে। একজন লিখছেন আমার নিবন্ধনে ক্লাস চলছে, আমি বেরিয়ে যাচ্ছি। ওকে, যান। আপনাদের ক্লাস শেষ হলে আমার আবার ক্লাস শুরু হবে, সেটা রাত 1টায় শেষ হবে। জি, ওকে। এরপরে যান। এরপরে যাচ্ছে হচ্ছে অন্নদামঙ্গল শেষ হলো। অন্নদামঙ্গলের পরে কি আছে? ধর্মমঙ্গল শেষ হলো। দেবী মনসাকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? 43তম BCS পদ্মপুরাণ, মনসা মঙ্গলের অপর নাম। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত আছে? দ্রুত আপনারা কমেন্ট উত্তর দিবেন। এখন আপনার কাজ হচ্ছে এতক্ষণ যে গল্পগুলো শুনছেন তার প্রতিফলন ঘটাবেন মাত্র 5 থেকে 7 মিনিটে। যা শুনেছেন যতটুকু সম্ভব দ্রুত উত্তর দিবেন। আপনার নজর চোখ সব কমেন্ট বক্সের দিকে, আমি কমেন্ট বক্সে খেয়াল করছি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষার অবস্থান? এ সখী হামারি দুঃখের নাহি উর, এ ভর আবাদর মা হবাদর শূন্য মন্দির মুর। কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসীম? এক অক্ষরে বাংলায় লিখেন নাই, তার নামে একটা যুগ আছে বাংলায়। শ্রী চৈতন্য দেব। মঙ্গল যুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 36 BCS। 62। মঙ্গল কাব্যের কবি নন কে? দাশরথী রায়। সে টপ্পা গানের সাথে আছে, টপ্পা গান পরবর্তী ক্লাসে আসবে। মধ্যযুগের কবি নন কে? বরুচন্ডী দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস।
একটু সময় লাগবে, 10 মিনিট। জয় নন্দী, বাংলা সাহিত্যে অন্ধকার যুগের যুগ বলতে কোন সময়কে বোঝায়? এই বছর আসছে অন্ধকার যুগের বইয়ের নাম হচ্ছে শূন্যপুরাণ রামায় পণ্ডিত। শূন্যপুরাণ রচনা করেছেন কে? 46 BCS আসছে, একবার 21 BCS আসছে। শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা কে? সব দোষ এই বেটার, আমার কোনো দোষ নাই, যা বলছি আজকে সব দোষ এই বেটার, আমার কোনো দোষ নাই, ওই বেটার হয়ে আমি বলছি। বরুচণ্ডী দাস, অনন্ত বড়ু। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম ভারতচন্দ্র রায়গুণাকর। কোন রাজসভার কবি ছিলেন? ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ছিলেন? ভারতচন্দ্র রায়গুণাকর তিনি কোন রাজসভার কবি ছিলেন? ভারতচন্দ্র রায়গুণাকর তিনি কোন রাজসভার কবি ছিলেন? রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, এটা কার উক্তি? রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, রূপের জ্ঞানের রূপ। রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, কার উক্তি? একজন লিখছেন মায়ের। এই মায়ের দিব, মায়ের, মায়ের উক্তি। খালি মায়ে এই কথা বলে, বাপে এই কথা বলে না। এখানে মা বাপ আসলো কেন? এই মা নাই, ঈশ্বরী পাটনি। ব্রজবলি বলতে কি বোঝাই? এই ছিল আমাদের আজকের ক্লাসের আলোচনা বিষয়। আজকের ক্লাস নিয়ে আপনাদের কারো কোনো মন্তব্য অথবা কোনো কমেন্ট আছে কিনা, থাকলে একটু কমেন্টে জানাবেন। খুব ঠান্ডা মাথায় পড়ালেখা করেন। চর্যাপদ মূলত কি হবে, গানের সংকলন নাকি কবিতার সংকলন? প্রথমে মনে রাখবেন এটা কবিতা হিসেবে তৈরি করা হয়েছিল, এই জন্য কবিতা সংকলন। পরবর্তীতে এটাকে কবিতা, যখন একটা শব্দের মধ্যে, যখন একটা বইয়ের মধ্যে অনেকগুলো কবিতা থাকে তাকে কাব্য বলে, কিন্তু আমরা কোথাও কাব্য সংকলন আমরা এটা পাইনি, কবিতার সংকলন বলা হয়। এক। 2 নম্বর বিষয় হচ্ছে, যেহেতু এটাকে গান হিসেবে গাওয়া হয়তো, তাহলে তাকে গানের সংকলন বলা হবে। এটা তখন দেওয়া হবে যখন কবিতা না থাকবে। ওকে। কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠন শুরু করে? পাঠান নাকি মুঘল? পাঠান আমল, পাঠান আমলে, পাঠান আমলে। কার প্রশ্ন এটা? তামান্না ইয়াসমিন। আচ্ছা, আপনাদের অনেকের কথা বলার হয়তো ইচ্ছা আছে, আমার হয়তো সবার সাথে কথা বলার সুযোগ এই মুহূর্তে নেই, কিন্তু জয় চক্রবর্তী, আপনি একটু কথা বলবেন। জয় চক্রবর্তী, সময় 1 মিনিট। জি স্যার, ফারজানা আসসালামু ইসলাম, আলাইকুম। সময় 1 মিনিট। জি বলুন। স্যার, ওই চর্যাপদ নিয়ে একটা প্রশ্ন ছিল আমার। নুসরাত মিথুন, আপনি একটু হাত তোলেন। হ্যাঁ বলুন জয় চক্রবর্তী। হ্যাঁ স্যার, মানে চর্যাপদ নিয়ে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, ভুসুকুপার নাম কি শান্তিদেব? মানে এরকম একটা জি তথ্য জি পাইছি আর জি কি এক জি। জায়গায়। তো এটা কি গুরুত্বপূর্ণ? আমি নোট না, করে রাখছি যদিও। গুরুত্বপূর্ণ না, এটা গুরুত্বপূর্ণ না। না না, আচ্ছা জি, ঠিক আছে, আপনি ধন্যবাদ। আমার কমেন্ট পড়েন না। জি, পড়ছি আপনার কমেন্ট। জি, কমেন্ট একজন লিখছেন, আজকের ক্লাস অনেক দ্রুত হয়েছে। আমি বুঝলাম না দ্রুত কেমনে হলো। আমি ক্লাস শুরু করেছি 9টা, এই মুহূর্তে বাজে 11টা। দ্রুত কেমনে হলো? আমাদের ক্লাস পিরিয়ড হচ্ছে 1 ঘন্টা 30 থেকে 40 মিনিট। দ্রুত তো হওয়ার কথা না, অনেক বেশি পড়া স্যার। এটা তো আমার কি করার আছে বলুন? মুঘল হবে না, জি না, মুঘল হবে না, ভালো করে পড়বেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, নাম কি? স্যার ফারজানা ইসলাম মিম বলছিলাম জি বলুন। স্যার, গোপালগঞ্জ থেকে। বলুন। আমাদের ক্লাসে আপনি আমাদের ক্লাস নিছেন এর আগে, ফুজাইল স্যার আপনি নিছেন, আর ওই যে আপনার আরেকটা স্যার আছে না স্যার, এসালাম স্যার, জি। উনি। স্যার আমার কথা হচ্ছে যে আপনি যে টপিকসটা করাবেন ওইটার কোন বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট, ওইখানে আপনি বলবেন যে ওইটা স্ক্রিনশট দিন বা ওইটা খাতায় লিখে ফেলেন স্যার, তাহলে আমাদের পক্ষে মনে হয় ভালো হবে।
এই দেখুন, এখান থেকে কোনটা ইম্পর্টেন্ট আমি নিজেও জানি না। অর্ধ ডজন পিলি পাস, অর্ধ ডজন পিলি দেওয়ার অভিজ্ঞতা থেকে যদি বলি, আমার দ্বারা এই জ্ঞান আমার মাথার মধ্যে স্রষ্টা এখনো দেয় নাই যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না। তবে হ্যাঁ, এখন যদি আমি এই শ্রীকৃষ্ণ কীর্তন পুরোটা পড়াই, এটা ইম্পর্টেন্ট না। যতটুকু পড়িয়েছি এখান থেকে বাদ দেওয়ার কোনো সামর্থ্য আমার নেই। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এর চেয়ে বেশি শর্ট সাজেশন দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনাদের এখনো বহুত সময় আছে, দিল্লি বহুদূর, পড়েন। যতটুকু বলছি এটাই সংক্ষেপে বলেছি, এর চেয়ে শর্টকাট করা আমার জন্য একটু কঠিন। আমি এইটা দেওয়াটা কঠিন, কিন্তু এখন যদি বেশি জোর করেন দিতে তো হবে, তখন কিন্তু আমি না এটা স্যার, দায়ভার নিতে শর্টকাট পারবো না। চাচ্ছিলাম না, মানে আপনি যেই ইগুলো দেখাচ্ছিলেন ওই যে স্ক্রিনে, ওইখানে মনে করেন যেটা একটু আপনার মনে হচ্ছে না এটা খাতায় নোট করা উচিত, সেটা একটু বললে আমরা আলাদা করে নোট করতাম আর কি। আচ্ছা, আলাদা করে যতটুকু আমি ক্লাসে আলোচনা করেছি ততটুকুই নোট করবেন। ক্লাসে যতটুকু আলোচনা করেছি দেখুন, এখানে আলাদা আলাদা খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন পড়াতে গেলে আপনাকে আমার মিনিমাম 4 থেকে 6টা ক্লাস দরকার। মঙ্গল কাব্য পড়াতে গেলে আমাকে 6 থেকে 8টা ক্লাস দরকার। এক চর্যাপদে 23 জন পদকর্তা, 50টা পদ আছে। এতটুকু পড়াতে গেলে লাগবে একটু দাও। এতটুকু পড়াতে গেলে আমাকে প্রায় হচ্ছে 10 থেকে 15টা ক্লাস দরকার। তো এতটুকু তো পড়ানো সম্ভব হয় না। তবে যে কোনো 2টা বই ফলো করবেন। আপনার যেহেতু সাজেশন ভিত্তিক পড়া দরকার, অগ্রদূত এবং তার সাথে আরেকটা বই রাখবেন, যে কোনো একটা বই। জি স্যার। ওকে। জি আচ্ছা, স্যার, কতটুকু ইম্পর্টেন্ট পুরোটা লেকচার পড়লে নিজেই বোঝা যায়। চৈতি দাস, হ্যাঁ এটাও ঠিক, তবে পড়তে হবে। এস.টি. ইউসুফ, আপনি একটু কথা বলুন। এস.টি. ইউসুফ, আমানুল্লাহ, শ্রাবন্তা রায়। এস.টি. ইউসুফ, আনমিউট আপনাকে চাপ দিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, নাম বলুন। স্যার আমি তামান্না আক্তার। জি বলুন। স্যার এই যে একটু আগে একটা আপু প্রশ্ন বললো কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু করে, এটা আমাদের সিটি পরীক্ষায় ছিল। তো এটা সঠিক উত্তর হবে মুঘল যুগ। তো এখানে আবার ডেফিনেশন দেওয়া আছে, সেটা হলো বাংলা লিপির প্রাথমিক রূপ লাভ হয় পাল আমলে, গঠন শুরু সেন আমলে, আর গঠনের স্থায়ী রূপ পাঠান আমলে, এবং স্থায়ী রূপ লাভ করে অক্ষর গঠন হয় মোগল আমলে। উনি প্রশ্নটা কি করেছে খেয়াল করেছেন? ওই যে নিচের লিখছে অক্ষর গঠনের কাজ শুরু হয়, এখানে ঘাবলা দিছে না? কাজ শুরু হয় কি মোগল আমলে? সঠিক উত্তর ওটা দিছে স্যার, কোথায় দিয়েছেন? মোগল। কোথায়? এই যে সিটি পরীক্ষা আমাদের এই যে গত লেকচার এক এক যে ক্লাস হলো সেটা সিটি। এই, আরো ভালো করে পড়বেন। এটা কোরআন শরীফ না যে এখানে লেখা থাকবে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যেখানে এমন কিতাব যেখানে কোনো সন্দেহ ভুল নাই, নিঃসন্দেহে। এটা মানুষের তৈরি কিতাব, হাতের লেখা, ভুল থাকতে পারে। যদি কোনো প্রশ্ন ভুল হয় তাহলে সেটার নিচে মানে সঠিক উত্তরটা লেখা থাকে। বিদ্যাবাড়ির এটাই সিটি ছিল, সেটাই বললাম স্যার। বিদ্যাবাড়িতে যারা এই শীট গুলো তৈরি করে ওরা আপনাদের চেয়ে খুব বেশি এক্সপার্ট না, তবে স্যারদের চোখে অনেক কিছু ধরা পড়ে না, এটা মনে রাখতে হবে। কিন্তু তবে কিন্তু যেটা স্যার সমস্যা পরীক্ষায় হয়, আচ্ছা আচ্ছা, আগামী ক্লাসে আসতেছে বাংলা লিপির গঠন, লিপির কার্যাবলী, যখন আধুনিক যুগ আসবে আধুনিক যুগের প্রথম ক্লাসে চুল ছেঁড়া বিশ্লেষণ করবো। আপাতত স্কিপ করুন। আপাতত আমি এখান জি থেকে স্যার। স্কিপ করতে যাচ্ছি। আধুনিক যুগ যখন আসবে, এই ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, এই শ্রীরামপুর মিশনের সাথে পঞ্চানন কর্মকার, চার্লস উইলকিন্স সহ এই গঠন কার্য কখন কোথায় কিভাবে এসেছিল বিস্তারিত ইতিহাস পাবেন। একটু ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। অনেক কষ্ট আচ্ছা করেছেন, অনেকগুলো প্রশ্ন করেছেন, আর বাকি সবার সাথে আর কথা বলার সুযোগ আমার হাতে নেই এই মুহূর্তে। আমার ঘড়িতে এখন 10টা 56 বাজে, আমাকে 11টার আগে ক্লাস ছেড়ে দিতে হবে। বিদায়। আজকে যাদের সাথে আমি কথা বলতে না পেরেছি সবার কাছে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি। পরবর্তী ক্লাসে যদি সুযোগ হয় তাহলে সেটা আমরা আরেকটু চেষ্টা করব। যে কোনো একটা ভালো বই দেখে পড়া শুরু করুন, সেটা অগ্রদূত হতে পারে, MP3 হতে পারে, এরপরে কি আছে শিকড় হতে পারে, বা আরো অন্যান্য যে বইগুলো আপনার কাছে ভালো মনে হয় যে কোনো একটা বই পড়তে পারেন। তবে আমাদের লেকচার শিট পাওয়ার পর 2-4টা বই না কিনলেও চলবে। একটু ধৈর্য ধরে লেকচার শিট পাওয়া পর্যন্ত যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আমাদের বিদ্যাবাড়ির লেকচার শিটও অনেকগুলো বইকে কভার করে নেবে। এরপরে সহায়ক বইয়ের তো কোনো বিকল্প নাই, যে কোনো একটা যার যতটুকু সামর্থ্য আছে 1-2টা বই কিনে রাখবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।